রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। রাহিলা তার কোমরে থাকা চাকু বের করে বাচ্চাকে শক্ত করে ধরে বলল, মেরে ফেলবো, খবরদার কেউ কাছে আসবে না। রাহিলার স্বামী সায়ন্তা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। সিপাহীরা যখন চারিদিক থেকে রাহিলাকে ঘিরে ফেলেছিল তখন সায়ন্তা এক ছুটে এসে সিপাহীর মাথা আলাদা করে ফেলল তরবারি দিয়ে। তারপর রাহিলার সামনে দাঁড়িয়ে বলল, কেউ যদি আমার স্ত্রী সন্তানকে স্পর্শ করার চেষ্টা করে আমি তাকে ধর থেকে মাথা আলাদা করে ফেলবো। এভাবেই সেটা যদি রাজা হয় আমি পরাও করি না। রাহিলা অবাক হয়ে অশ্রু ভেজা চোখে তাকিয়ে আছে সায়ন্তার দিকে, কারণ সায়ন্তা খুব শান্তিপ্রিয় মরিস। সে কখনো লড়াই ঝগড়া বা যুদ্ধ পছন্দ করত না, সবসময় এড়িয়ে চলেছে এসব। কেউ তাকে আঘাত করলেও সে হাসি মুখে তার আঘাত মেনে নিয়েছে, কখনো পাল্টা আঘাত করেনি। সেই শান্তিপ্রিয় স্বামীর এমন দুর্ধর্ষ রূপ দেখে রাহিলার অবাকের সাথে অনেক খুশি হয়েছে আজকে। আসলে সায়ন্তা সেসব পুরুষদের একজন যারা নিজেদের আঘাতের কথা ভুলে যায়, কিন্তু পরিবারের উপর যখন কোনো কালো চোখ পড়ে তখন পশুর চেয়েও হিংস্র হয়ে যায়। রাজা গোট প্রচণ্ড রেগে আগুন হয়ে গেল। এত বড় স্পর্ধা তোদের? সিপাহী ওদেরকে সবার সামনে নির্মমভাবে মেরে ফেলে, আর বাচ্চা নিয়ে এসো আমার কাছে। সিপাহীরা তাদের তরবারি বের করে এগিয়ে যেতে লাগলো। রাহিলা আর সায়ন্তা পিঠে পিঠ লাগিয়ে তরবারি তাক করে দাঁড়িয়েছে। রাহিলা বলল, আজ হয়তো আমাদের শেষ দিন। যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ আমাদের সন্তানকে রক্ষা করব। সায়ন্তা একটু হেসে বলল, আমরা মরব না, আমি মরব। তুমি বাচ্চাদেরকে রক্ষা করো, পালিয়ে যাও তাকে নিয়ে, আমি এদেরকে থামিয়ে রাখছি। রাহিলা বলল, না, আমি তোমাকে ছেড়ে একা যাব না, একসাথে মরবো, না হয় একসাথে বাঁচব। সায়ন্তা রাগী গলায় বলল, এখন তর্কের সময় নেই রাহিলা, আমাদের বাচ্চাকে রক্ষা করতে হবে। আমি আমাদের এয়ার জেটে পৃথিবী নামক একটা গ্রহ নির্ধারণ করে রেখেছি। তুমি যে কোনোভাবে এয়ার জেটে পৌঁছে যাও, ওটা তোমাকে পৃথিবীতে নিয়ে যাবে। সেখানে তোমাকে খুঁজে পাওয়া অনেক কঠিন হবে তাদের জন্য। রাহিলা বারবার না করছিল, কিন্তু সায়ন্তার জোরাজুরিতে রাহিলা সেখান থেকে বাচ্চাকে নিয়ে পালাতে লাগলো। সিপাহীরা রাহিলার পিছু নিল। সায়ন্তার সাথে সিপাহীদের লড়াই শুরু হলো। সায়ন্তা হিংস্র জন্তুর মতো হুঙ্কার দিয়ে এক একজনকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। রাজা দূর থেকে এসব দেখে হাতের মুষ্টি চেপে ধরে রাগে গজগজ করছে। এদিকে রাহিলা বিদ্যুৎ বেগে ছুটছে বাচ্চা নিয়ে। সায়ন্তা দেখলো কয়েকজন সিপাহী রাহিলার পিছু নিয়েছে। সায়ন্তা এদিকটা কোনো রকমের সামলে নিয়ে নিজেও ছুটল রাহিলার দিকে ওই সিপাহীদের মারার জন্য। সায়ন্তার পিছু নিলেও সিপাহী অনেকগুলো। সিপাহীরা প্রায় রাহিলাকে ধরে ফেলেছে। তার আগে সায়ন্তা প্রচণ্ড বেগে সেই সিপাহীদের মারতে লাগলো। রাহিলা তাকে বলল, তুমিও চলো আমাদের সাথে। সায়ন্তা সিপাহীদের মারতে মারতে বলল, থামবে না পৃথিবীতে না পৌঁছে অব্দি। রাহিলা আমাদের বাচ্চাকে বলবে আমি তাকে জীবনের শেষ পর্যন্ত রক্ষা করেছি। ততক্ষণে রাহিলা গিয়ে এয়ার জেটে বসে গিয়েছে। সায়ন্তা এক গাদা সিপাহীদের থামিয়ে রেখেছে। সিপাহীরা এয়ার জেটের দিকে যেতে চাচ্ছে, কিন্তু সায়ন্তা তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। দেখা গেল সায়ন্তা বেশ আহত, পুরো শরীরে তরবারির আঘাত। রাহিলা কাঁদতে কাঁদতে এয়ার জেট চালু করলো। সায়ন্তা হাত ছাড়িয়ে বিদায় জানালো রাহিলাকে। রাহিলার চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছে। তখনই পেছন থেকে একজন সিপাহী সায়ন্তার পিঠে তরবারি ঢুকে দিল, যেটা পেট ভেদ করে বের হলো। সায়ন্তার মুখ দিয়ে নীল রঙের তরল বের হতে লাগলো। রাহিলা এক চিৎকার করে ডাক দিল, সায়ন্তা। দৃশ্য বর্তমানে ফিরে এলো। আয়েশা কাঁদছে, তার চোখ অশ্রু ভেজা। তালিফ তার দিকে টিস্যু এগিয়ে দিল আর বলল, তোমাকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই। আয়েশা চোখের অশ্রু মুছে বলল, আপনি আমার কাছে কি চান? তালিফ বলল, তোমাকে পৃথিবী ছেড়ে নিজের গ্রহে ফিরে যেতে হবে, কারণ তোমার জন্য পৃথিবীতে আরও অনেক ভিনগ্রহী নেমে এসেছে রোজ। তুমি কি ভেবেছ আমি জানি না তোমার রেস্টুরেন্টের অধিকাংশ কাস্টমার ভিনগ্রহী? তুমি তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছো পৃথিবীতে। তারা অনেকেই পৃথিবীর জন্য বিপজ্জনক। আয়েশা বলল, কিন্তু আমি যদি প্লাটু গ্রহে ফিরে যাই তাহলে রাজা গোট আমাকে মৃত্যুদণ্ড দিবে এবং আমার বাচ্চাকে মেরে ফেলবে। তালিব বলল, যদি রাজা গোট না থাকে তাহলে তো যেতে সমস্যা নেই, তাই না? আয়েশা চোখ বড় বড় করে বলল, বুঝলাম না আপনার কথা। তালিফ আতিশকে ডাক দিল, কিন্তু আতিশের কোনো সারা শব্দ নেই। এরপর ভাজিলাকে ডাক দিল, তারও কোনো হদিস নেই। তালিফ আয়েশাকে বলল, তুমি একটু বসো, আমি আসছি। দেখা গেল আতিশ আর ভাসিলা ছাদে বসে আছে। আতিশ ভাসিলার কোলে মাথা রেখে বলছে, রাগে রাগে লাগছে তোমাকে? কি হচ্ছে একবার বলো, আমি আমার জীবন আমানত রেখে দেবো, একবার শুধু হাসো। ভাসিলা বলল, আমার রবীন্দ্রনাথের বিচি, এসব ফালতু কবিতা তুমি কই পাও? আতিশ বলল, তোমারও যদি সাপের ডিম খাওয়ার টেনশন থাকতো মাথায় তাহলে কবিতা মুখ দেয় কেন, অন্য জায়গাতে বাইর হতো, বুঝছো? ভাসেল বলল, কিন্তু এইটা বুঝলাম না ভাইয়া, সাপের ডিম কেন খাবে তোমাকে?
এটা দ্বারা কি হবে? আজিজ বলে, আমি তো খাবো না। জুনিয়র হিরো বলে কি আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাবে নাকি? ভাই আসলে আমি সোজা বলে দেব, আমার দ্বারা এসব সম্ভব না। একটু বলতেই পেছন থেকে তালিব বলে উঠল, কি সম্ভব না? আতিশ লাফ দিয়ে উঠে বলল, সম্ভব না বলিনি, আমি বলেছি ভাইয়া যদি আমাকে বিষও খাইতে বলে আমি সেটাও চোখ বন্ধ করে খেয়ে নিব, তাই না ফাজিলা? ফাজিলা বললে, মিথ্যা কথা, তুমি তো মাত্র কেবল বললা তালিব ভাই নিজেই তো একটা সাপ, তাহলে সে নিজে কেন সাপের ডিম খায় না? আমাকে কেন খাওয়াবে? আমি এর ঘোর নিন্দা জানাই। আতিশ মুখে হাত দিয়ে অবাক হয়ে বলল, তোমার মতো গার্লফ্রেন্ড আমার শত্রুরও না হোক, কেমনে পোল্টি মারো তুমি? ভাইয়া তুমি এর কথা একদম বিশ্বাস করো না, খালি কও কি করতে হবে, কার ডিম খেতে হবে। তালিফ আতিশের গাল চেপে ধরে বলল, আমি সবই শুনেছি পেছন থেকে, ভালো সেজে লাভ নেই, এখন চল আমার সাথে। আতিশ বলল, কোথায়? তালিফ বলল, তোকে প্লাটু গ্রহে যেতে হবে একটা কাজে। দৃশ্য পরিবর্তন। নাফি ক্লাস করাচ্ছে একাদশ শ্রেণীতে। ফাদি এক নজরে নাফির দিকে তাকিয়ে আছে। সামিয়া খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, আজকে প্রফেসর না থাকলে তোর হিরোগিরি বের হতো। ফাদিও ফিসফিস করে বলল, তোর জন্যই তো সব হলো, তোর 950 টাকা হারিয়েছে আর তুই বলস 2000 টাকা, কেমন মিথ্যুক তুই? সামিয়া ভুরুকুচকে বলল, তুই কিভাবে জানলি 950 টাকা ছিল? ফাদি বলে ফেলল, বাসায় গিয়ে 4 বার গুনছি। এটুকু বলেই মুখ চেপে ধরল, উপস, ধরা খেয়ে গেলাম। সামিয়া কোমরে হাত দিয়ে চোখ ছোট করে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ফাদির দিকে। তখনই ফাদির সামনে নাফি চলে আসলো হাঁটতে হাঁটতে। ফাদি নাফির দিকে তাকিয়ে সুন্দর করে হেসে বলল, থ্যাংক ইউ প্রফেসর, আমাকে বাঁচানোর জন্য। নাফি রহস্যময় হাসি দিয়ে ফাদির বুকে হাত দিয়ে বলল, তুমি চাইলে নিজেই নিজেকে বাঁচাতে পারতে। আমরা দেখতে পাই প্লাটু গ্রহের ধ্বংসাবশেষের জ্বলতে থাকা এর আগুনের ধোঁয়া ভেদ করে দ্রুতগতির এক এয়ারজেট উড়ে যাচ্ছে। মরুভূমির মাঝে পড়ে আছে অসংখ্য মরিষের হাড়গোড় আর জ্বলন্ত মৃতদেহ। হাইনার মতে এক ধরনের পশু জ্বলন্ত মৃতদেহগুলোকে খাবলে খুবলে খাচ্ছে। এর মাঝে দেখা গেল একটা বাচ্চা মরিষ মরুভূমির মাঝে ক্ষুধা তৃষ্ণায় কান্না করছে। তার পাঁজরের হাড়গুলো বের হয়ে গিয়েছে, চেহারার মাঝে কঙ্কালের ছাপ, কান্নার শব্দ বের হচ্ছে না ঠিকঠাক মতো। কিন্তু এই বাচ্চার দিকে চোখ পড়ে গেল হাইনার মতো হিংস্র পশুগুলোর। দুইটা হিংস্র হাইনা দাঁতগুলো বের করে গড়গড় শব্দ করতে করতে বাচ্চাটার দিকে এগিয়ে যেতে লাগলো। তাদের মুখ থেকে লালা বেয়ে পড়ছে। হাইনা দুটো বাচ্চার কাছাকাছি যেতেই সেই উড়ন্ত এয়ারজেটটা একটু দূরেই অবতরণ করলো। বাতাসে মরুভূমির বালিগুলো উঠতে লাগলো, চারপাশ ধুলোয় অন্ধকার হয়ে গেল। অদ্ভুত একটা শব্দ করে এয়ারজেটের দরজা খুলে গেল উপরের দিকে। ভেতর থেকে একটা সিঁড়ি নেমে এলো ধাপে ধাপে। দেখা গেল ধুলোর অন্ধকার ভেদ করে এয়ারজেটের সিঁড়ি বেয়ে নেমে আসছে জিজা। চোখগুলো তার অদ্ভুত রকম সবুজ রঙের, ঠোঁটগুলো কালো মিচমিচে, চোখের নিচে রক্তস্রোত বয়ে যাওয়ার মতো দাগ, চুলগুলো ছোট ছোট নীল রঙের। এ যেন এক অন্য জিজা। হাইনাগুলো জিজাকে দেখে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকিয়ে চোখ ছোট করে পেছাতে পেছাতে গড়গড় শব্দ করতে লাগলো। জিজা খুব শান্ত গলায় বলল, মৃতদেহ নিয়েই খুশি থাকো, জীবিত কারোর উপর নজর দিলে চোখ উপড়ে ফেলা হবে, আর সেটা যদি হয় একটা বাচ্চা। এয়ারজেট থেকে আরেকটা মেয়ে নেমে আসলো, তার হাতে বর্ষা এবং ঢাল। মেয়েটা এসে মাথা ঝুঁকিয়ে বলল, মাস্টার আপনি যান, এদেরকে আমি দেখছি, তার সংখ্যায় অনেক, আপনার সময় নষ্ট হবে এদের মারতে মারতে। জিজা বলল, বলো তো, একটা গাছে যদি 10টা কবুতর বসে থাকে, সেখান থেকে গুলি করে একটাকে মেরে ফেললে বাকি কয়টা থাকবে? মেয়েটা বলে, এত সহজ 9টা। জিজা একটু মুচকে সে এগিয়ে গেল সামনে। হায়নাগুলো এবার হিংস্রাত্মকভাবে জিজার দিকে তেড়ে আসতে লাগলো। যখনই হায়নাগুলো জিজার উপর আক্রমণ করলো, জিজা একটার পা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে মারল। অনেকটা দূরে গিয়ে আছড়ে পড়ল। আরেকটাকে ধরে তার চোয়াল দুটোর দিকে টান দিয়ে মুখ ছিঁড়ে ফেলল এবং অন্য হায়নাগুলোর সামনে ছুঁড়ে মারল তার 2 টুকরো দেহ। এই দেখে ওখানে থাকা সকল হায়না আতঙ্কিত হয়ে ডাকতে ডাকতে পালিয়ে গেল। জিজা মেয়েটার দিকে এবার তাকিয়ে বলল, তোমার উত্তর ভুল ছিল, একটা বাকি থাকবে না, সব পালিয়ে যাবে। মেয়েটা মাথা নিচু করে বলল, এই জন্যই তো আপনি আমাদের মাস্টার। জিজা গিয়ে ক্ষুধার্ত বাচ্চাটাকে কোলে নিল এবং এয়ারজেটের দিকে এগিয়ে গেল। মেয়েটাকে বলা হলো, বাচ্চার জন্য খাবার এবং পানীয়র ব্যবস্থা করো। এদিকে আমরা দেখতে পাই রাজা গোট প্লাটু গ্রহের সর্বশেষ বসবাসযোগ্য দ্বীপে লাল গালিচা বিছিয়ে রেখেছে। দুই পাশে নারী এবং শিশুরা দাঁড়িয়ে আছে ফুল হাতে। রাজা গোট সবার উদ্দেশ্য বলল, আজকে এমন একজনের আগমন ঘটতে যাচ্ছে এখানে, যার কাছে গোটা একটা সেনাবাহিনীও হার মানতে বাধ্য। সে একটা শক্তিধর ভ্যাম্প। তাকে সবাই মাস্টার বলে সম্বোধন করে। সবাই প্রস্তুত হও তাকে স্বাগতম জানানোর জন্য। এই বলে গোট তার সিংহাসনে সমায়ীন হলো। সবার মাঝে শুধু তান্ত্রিককে দেখা গেল সে রাজার এই সিদ্ধান্তে খুশি না। সে আস্তে করে গিয়ে রাজার গোটের পাশে দাঁড়িয়ে বলল, তাকে আমাদের গ্রহে আমন্ত্রণ জানানো কি খুব দরকার ছিল? সে যেই গ্রহে পা রাখে সেই গ্রহ যদি তার অনুগত্য করে তাহলে তাদের সমৃদ্ধ করে তোলে, আর যেই গ্রহ তার অনুগত্য স্বীকার না করে সেই গ্রহ ধ্বংস করে দেয়। রাজা গোট বলল, তান্ত্রিক, আমি বুঝে শুনেই তাকে আমন্ত্রণ জানিয়েছি।
আমাদের গ্রহ এমনিতেই ধ্বংসের দ্বার প্রান্তে। সে যদি কোনো উপায় খুঁজে বের করতে পারে তাহলে তার অনুগত্য করতে ক্ষতি কি? তান্ত্রিক বলল, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি কি রাইলাকে ক্ষমা করে দিবেন ভাবছেন? হিমার লিমা তো আহত হয়ে ফিরে আসলো। রাইলার ব্যাপারে আপনার পরবর্তী পদক্ষেপ কি? রাজাকোট বলল, মাস্টার যদি আমাদের গ্রহ রক্ষা করার কোনো উপায় পেয়ে যায় তাহলে রাহিলাকে নিয়ে আমার কাজ কি? তাকে পৃথিবীতে খতম করে দিব। এর মাঝেই পাখির মতো এয়ারজেটটা এসে থামল লাল গালিচার মাঝে। রাজা গোট সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। জিজা সেই ক্ষুধার্ত বাচ্চাটাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। নারীরা ফুল ছিটাচ্ছে দুই দিক থেকে, আর বাচ্চারা প্লাটো গ্রহের ঐতিহ্যের সঙ্গীত পরিবেশন করছে। ঢোলকরা ঢোল পিটাচ্ছে আর জিজার পিছু পিছু দুইজন ঘোড়সাওয়ার এগিয়ে চলেছে। রাজাগোট হাতে উঁচু করে বলল, স্বাগতম মাস্টার, প্লাটো গ্রহে আপনাকে স্বাগতম। জিজা সৌজন্যমূলক হাসি দিয়ে কোনো কথা না বলে সোজা গিয়ে রাজাগোটের সিংহাসনে বসলো, পায়ের উপর পা উঠিয়ে। সকল মরিশরা এটা দেখে অবাক চোখে তাকিয়ে আছে। রাজাগোট একটু বিব্রত বোধ করলো, তবে কিছু বলল না। তান্ত্রিক অদ্ভুতভাবে তাকিয়ে আছে জিজার দিকে। জিজা অবশেষে মুখ খুলল, রাজাগোট, আমি আপনার সিংহাসনে বসেছি, এতে আপনার কোনো সমস্যা আছে? রাজাগোট অবাক চোখে তাকিয়ে থাকা মরিশদের দিকে একবার তাকালো, তারপর শান্ত গলায় বলল, না না মাস্টার, আমার কোনো সমস্যা নেই, এই সিংহাসন তো আপনারই। জিজা এবার তান্ত্রিকের দিকে চোখ রাঙিয়ে বলল, তাহলে এই উল্লুকের বাচ্চাটা কিভাবে তাকিয়ে আছে কেন? তান্ত্রিক ধমক খেয়ে মাথা নিচু করে ফেলল। রাজাগোট বলল, ও এমনই মাস্টার, ওর দিকে নজর দিন না, চলুন বসে কথা বলা যাক। আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? দৃশ্য পরিবর্তন। রাত তখন 12টা ছুঁই। নাওফি পড়ার টেবিলে বসে পেন্সিল দিয়ে কিছু একটা অঙ্কন করছে সাদা কাগজে। প্রাথমিকভাবে এটা একটা রাজপ্রাসাদের চিত্র মনে হচ্ছে। নাওফি খুব মনোযোগ সহকারে চিত্রটা আঁকছে। হঠাৎ ফোনে রিং বেজে উঠলে নাওফি চমকে গেল। হাত থেকে পেন্সিলটা নিচে পড়ে গেল। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে দারোগা ম্যাম। নাওফি ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ ফাতিহা বলো। ওপাশ থেকে খুব সুন্দর কণ্ঠে ফাতিহা বলল, আজকে কলেজে তোমার ফার্স্ট ডে ছিল, সেই সকাল থেকে একটা কল নেই, মেসেজ নেই, নাকি নতুন কোনো লেডি প্রফেসরের প্রেমে পড়েছ? নাওফি একটু হেসে বলল, তোমার কথায় তন্ত্রবিদ্যা ছেড়ে এই নর্মাল লাইফ মেনটেন করার জন্য চাকরিটা নিলাম, কিন্তু কলেজে প্রথম দিনেই ঝামেলায় জড়িয়ে গেছে। এক প্রভাবশালী নেতার চামচাদের ধোলাই করেছি। ফাতিহা বলল, বাহ, এই না হলে আমার জামাই আমার ট্রান্সফার লেটার জমা দিয়েছে, হয়তো কিছুদিনের মাঝে ওই জেলায় চলে আসবো। দয়া করে এই কয়দিন কোনো ঝামেলায় জড়াবে না, কারোর চামচাকে মারধর করার প্রয়োজন নেই, বুঝেছ? নাফি বলল, ও চামচা থেকে মনে পড়ল, তোমার হাতের চা খুব মিস করছি এই চন্দ্রিমা রাতে। ফাতিহা সুন্দর করে বলল, চামচা থেকে তোমার আমার হাতের চায়ের কথা মনে পড়ল, গ্রেট স্বামী গ্রেট। নাফি বলল, শোনো স্ত্রী, চা মূলত অনেক প্রকার হয়, যেমন দুধ চা, রং চা, আদা চা, লেবু চা, সবুজ চা, মাফ চা, এদিক চা, ওদিক চা, এটা চা, ওটা চা, আর সব থেকে বড় চা হলো চামচা। ওপাশ থেকে ফাতিহা হাসতে হাসতে বলল, তুমি কোনটা খাবে বলো? এর মাঝে জানালার কাছে টোকার শব্দ, টুকটুক। নাফি জানালার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি রাখছি, কাল কথা হবে, হয়তো মেহমান এসেছে। ফাতিহা কিছু বলতে চাইলেও নাফি কল কেটে টেবিলের ওপর মোবাইল রেখে জানালার দিকে এগিয়ে গেল। পর্দা টান দিয়ে সরিয়ে বাইরে তাকিয়ে কিছু দেখতে পেল না। হঠাৎ ডানা ঝাপটাতে ঝাপটাতে একটা পাখি এসে বসলো জানালার কার্নিশে। নাফি একটু এসে বলল, আচ্ছা তুই? আমি তো ভাবলাম কোনো মেহমান। আমরা দেখতে পাই নাফি রুমের দরজা আস্তে করে খুলে গেল কোনো শব্দ ছাড়া। অদৃশ্য কিছু একটা এক পা দুই পা করে নাফির দিকে এগিয়ে যেতে লাগলো। নাফি তখন জানালার পর্দা আবার টান দিয়ে ঠিক করে লাগিয়ে দিচ্ছে। অদৃশ্য কিছু ঠিক নাফির পেছনে দাঁড়িয়ে গেল, আস্তে আস্তে নাফির ঘাড়ের দিকে বাড়তে থাকলো। তখনই নাফি পেছনে ফিরে খপ করে দুই হাত দিয়ে দুইটা অদৃশ্য সত্তা ধরে ফেললো আর বলল, তোরা কি ভেবেছিস আমি অসতর্ক? অদৃশ্য দুইটা সত্তা দৃশ্যমান হলো। আমরা দেখতে পাই এরা সালাম আর হাকিম। নাফি দুজনের গলা চেপে ধরে আছে। সালাম বলতে চাইল, মাপ চাই ওস্তাদ, এটা হাকিমের আইডিয়া ছিল, আপনাকে ভয় দেখাতে চাচ্ছিলাম। হাকিম বলল, ডা হামিসা কথা, এটা আমার মিডিয়া ছিল না ওস্তাদ। সালাম বলল, মিডিয়া না আইডিয়া। হাকিম বলল, টেনশনে পড়ে আমি আওলায় যাই, একবার তো ক্লাস 5-এর ইংরেজি পরীক্ষা আগে পড়েছিলাম, মাই ফাদার হ্যাজ এ কাউ। যখন বাবা এসে বলল ইংরেজিতে 100-তে 100 পাইতে হইব বাবজান, তখন টেনশনে পড়া শুরু করলাম, মাই ফাদার ইজ এ কাউ। নাফি দুজনকে ছেড়ে দিয়ে বলল, তোদের হয়েছে? সালাম বলল, না এখনো হয়নি, কয়েকটা পেতনি দেখেছিলাম, একটাও ঢকেন না। মরার সময় কেউ মুখ বাঁকা করে মরেছে, এখানে মুখ বাঁকাই, কেউ আবার হাত পা ছাড়া, এসব তো তাও ঠিক ছিল। একটা দেখছিলাম ওইটার নাই দাঁত, মুরগি খায় চুষে চুষে। হাকিম বলল, কস কি, ওইটা ঠিকানা দিত। নাফি ধমক দিয়ে দুজনকে এক জায়গায় বসালো আর বলল, ফালতু কথা অনেক হয়েছে, এবার কাজের কথা আসা যাক। কোন সূত্র পেয়েছিস বল আমাকে তাড়াতাড়ি। সালাম মাথা চুলকে বলল, না ওস্তাদ, তেমন কিছুই পাইনি, ওর অবস্থা নিশ্চিত করা খুব কঠিন, বাতাসের সাথে মিলে যায় হঠাৎ করেই।
নাফি বলল শেষবার কোথায় দেখা গিয়েছিল তাকে। হাকিম বলল গতকাল দেখা গিয়েছিল, এয়ারজেট উড়িয়ে কোথাও রওনা হয়েছে, তবে কোথায় যাচ্ছে সেটা জানা যায়নি। নাফি একটু চিন্তিত হয়ে বলল খুব ভাগাচ্ছে আমাদেরকে সে, কিন্তু ধরা তো তাকে পড়তেই হবে, আমি তার পিছু ছাড়ছি না। আর তোরা একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যে এখনও এসব কাজে জড়িত সেটা ফাতিয়া যেন কোনোভাবেই জানতে না পারে। ও চায় না আমি এসব করি, ওর জন্যই কলেজে প্রফেসর হয়ে জয়েন করেছি। দেখা গেল হাকিম তার এক কান খুলে হাতে নিয়ে বসে আছে। সালাম বলল এটা কি করছস তুই? হাকিম বলল ওস্তাদই তো বলল কান খুলে শুনতে। সালাম বলল তুই আসলে একটা ভোদাই, ওস্তাদ বলেছে 2 কান খুলতে, তুই একটা খুলে বসে আছিস। এই বলে সালাম আর 2 কান খুলে বলল ঠিক আছে না ওস্তাদ। নাভিটা হেসে বলল তোর আর বদলামি না কখনো। হাকিম বলল কি যে কন্যা ওস্তাদ, বদলায় তো মানুষ, আমরা তো আত্মা, মানুষ মানুষের রূপ বদলানো দেখতে দেখতে এখন আর আমাকে ভয় পায় না। নাভি বলে এটা অবশ্য ঠিক বলেছিস, পৃথিবীর সবচেয়ে ভয়ানক দৃশ্য হলো চোখের সামনে চেনা মানুষটাকে রূপ বদলাতে দেখা। সালাম বলল তাহলে তালিফ স্যারের মনের কি অবস্থা একটু ভেবে দেখেন ওস্তাদ, চাইলে কিন্তু আপনি আর তালিফ স্যার একসাথে কাজ করতে পারেন। নাফি বলল না, সে ওই দিকটা সামলাচ্ছে, আমি এদিকটা দেখছি, তবে আমাদের যোগাযোগ আছে, তোর এখন যা, আর যদি কিছু জানতে পারিস তাহলে অবশ্যই আমাকে সবার আগে জানাবি। হাকিম বলল আপনাকেই তো জানাবো, আইত্য কথা ভাবিকে নিয়ে বিন্দাস লাইফ কাটাচ্ছে, সে তো সম্পূর্ণভাবেই জগৎ থেকে বিদায় নিয়েছে। নাফি বলল আমিও যদি আইদের মতো পারতাম, কিন্তু আমি পারছি না নিজেকে সরিয়ে নিতে। আচ্ছা তোর এখন যা, আমি ঘুমাবো। সালামার হাকিম উঠে পাছা ঝাড়তে ঝাড়তে বলল আমরাই ভালো আছি, না আছে ঘুম, না আছে ক্ষুধা, না আছে বউ, না আছে প্যারা। বের হয়ে যেতে যেতে হাকিম বলল আমি একটা উর্দু শায়রি বলি, একদিন ইসকাদার সোয়েঙ্গে আমি জাগানে কে লিয়ে রোগ রোয়েঙ্গে। সালাম বলল এটার তর্জমা কি? হাকিম বলল এটার তর্জমা হলো তুই বুঝবি না। সালাম বলল তুই বল, আমি বুঝবো। হাকিম বলল আরে তোর এই গর্ধব মাখা মাথায় এটা ঢুকবে না। সালাম বলল তুই কিন্তু আমাকে এভাবে অপমান করতে পারিস না হাকিম, শ্রোতাদের কাছে আমার জনপ্রিয়তা বেশি তোরছে। হাকিম বলল আসলে তুই ট্যালেন্টেড, গাঞ্জা না খেয়েও গাঞ্জাখোরদের মতো কথা বলতে পারস, দর্শকদের কাছে আমার জনপ্রিয়তা বেশি, বুঝছস? সালাম ঠাস করে হাকিমের গালে কষি একটা দিয়ে বলল কিছু মনে করিস না, নেশা কেটে গেলে মাফ চেয়ে নিব। হাকিম গালে হাত দিয়ে বলল ঠিক আছে মাফ চেয়ে নিস। নাফি পেছন থেকে এদের কারবার দেখে হালকা এসে বলল পৃথিবীতে সবচেয়ে সুখী সেই মানুষগুলো যাদের কোনো পিছুটান নেই। দৃশ্য পরিবর্তন। আমরা দেখতে পাই তালিফ, আয়েশা, আতিশ আর ভাসিলা টর্চ লাইট জ্বালিয়ে জঙ্গলের মধ্য দিয়ে কোথাও যাচ্ছে। আতিশের হাতে কোনো টর্চ নেই। আতিশ খুব সাবধানে পা ফেলছে আর বলছে বুঝেছি, এই গল্পের বাজেট কম, সবাইকে একটা করে টর্চ দিতে পারেনি। তালিফ বলল সেটা বিষয় না, সবাই জানে তুই ভাসিলার রূপের আলোতে আলোকিত, তাই তোর এই সামান্য অন্ধকারে টর্চ দরকার হয় না। আতিশ বলল ওগুলো তো ঢোপ ছিল ভাইয়া, আপনারা যে বিশ্বাস করে নিবেন সেটা কে জানে। ভাসিলা বলল কি, তার মানে আমি সুন্দর না? আতিশ বলল আমি এই কথা কখন বললাম? তালিব বলল বলেছি সেই মাত্র, আমি সাক্ষী আছি। আয়েশা তুমি শুনেছ না? আয়েশা বলল হ্যাঁ, আমি তো মানুষের মনেও শব্দ শুনতে পাই, সে তো তোমার মনে মনে রক্তচোষা রাক্ষসও বলেছে একটু আগে। ভাসিলা চোখ লাল করে আতিশের দিকে তাকিয়ে ঠোঁট ভেদ করে 2টা সুচালো দাঁত বের করলো। আতিশ ভয় পেয়ে বলল সব ষড়যন্ত্র, আমি এমন কিছুই বলিনি, বিশ্বাস করো। দাঁত ভেতরে ঢোকা ভাসিলা। ভাসিলা এক লাফে খফ করে আতিশের ঘাড় বরাবর কামড় দিল। আতিশ চিৎকার করে মা গো বাবা গো বলে বাঁচা বাঁচা বলতে লাগলো। ভাসিলা আতিশকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো, সাথে তালিফ এবং আয়েশাও হাসছে। আতিশ ঘাড়ে হাত দিয়ে চেক করে দেখলো সব ঠিক আছে। এর মাঝেই পৌঁছে গেল জঙ্গলের মাঝে একটা ফাঁকা স্থানে। আয়েশা বলল এখানেই, আমি যখন পৃথিবীতে এসেছিলাম তখন এখানে এসেই আমার এয়ারজেট আছড়ে পড়েছিল। তালিব বলল তার মানে এখান থেকে সোজা প্লাটো গ্রহের রাস্তা। ভাসিলা তাকে নিয়ে এসো। ভাসিলা প্রথমে হাতের মুঠো থেকে অনেক ছোট্ট একটা এয়ারজেট মাটিতে রাখলো, তারপর হাতের ইশারায় একটা অগ্নিকুণ্ড তৈরি করলো। এক পর্যায়ে অগ্নিকুণ্ডটা ছোট্ট এয়ারজেটের দিকে ছুঁড়ে মারতেই সেটা বড় একটা এয়ারজেটে রূপান্তরিত হলো। এবার তালিফ আতিশের দিকে তাকিয়ে বলল কই আমার বীর পুরুষ, তাহলে প্লাটো গ্রহে রওনা হওয়ার জন্য প্রস্তুত তো? আতিশ এগিয়ে এসে এয়ারজেটের দরজা খুলে ভেতরে প্রবেশ করে এয়ারজেট স্টার্ট করে বলল আমি সবসময় প্রস্তুত থাকি। তালিব বলল যা যা বলেছি সেই কথাগুলো রাজা গোটের কাছে পৌঁছে দিবে, আর প্লাটো গ্রহে পৌঁছেই ওই সাপের ডিমটা এক নিঃশ্বাসে খেয়ে নেবে, নাহলে সেখানে তুমি দম নিতে পারবে না। আতিশ ঠিক আছে বলে নিজের হেলমেটটা পরে নিল এবং ভাসিলার দিকে তাকিয়ে বলল তোমার চোখে পানি কেন ভাসিলা? ভাসিলা চোখে হাত দিয়ে বলল কই পানি? আতিশ বলল আমি ভেবেছিলাম পানি আসবে। ভাসিলা বলল দূর হও, নিরাপদে ফিরে আসবা। আতিশ এয়ারজেটের দরজা বন্ধ করে ছু মেরে চলে গেল প্লাটো গ্রহের উদ্দেশ্যে। আয়েশা বলল আপনার কি মনে হয় রাজা কোট মেনে নিবে? তালিফ কিছু বলতে যাবে তার আগেই তালিফের ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে দেখতে পেল ইমাম নাওফি। তালিফ একটু অবাক হয়ে বলল এত রাতে সে কেন কল দিয়েছে তোমাকে?
নিশ্চয়ই কোনো খবর আছে? তালিফ একটু দূরে গিয়ে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ নাফি বলো। উপাস থেকে নাফি বলল, আমি মাত্র জানতে পেরেছি জিজা এখন প্লাটো গ্রহে অবস্থান করছে। তালিফের চোখ বড় বড় হয়ে গেল। ভার্ত গলায় বলল, আতিশ তাহলে বিপদে পড়তে যাচ্ছে। তালিফকে চিন্তিত দেখে ভাসিলা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি হচ্ছে ভাইয়া, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তালিফ বলে, এইমাত্র খবর পেয়েছি জিজা প্লাটো গ্রহে গিয়েছে। ভাসিলা এটা শুনে ঠাস করে মাটিতে বসে পড়ল আর আতঙ্কিত গলায় বলল, আতিশ আতিশ তো এটা জানে না, আতিশকে সে মেরে ফেলবে ভাইয়া। তালিফ ভাসিলাকে শান্ত হতে বলে আয়েশার কাছে এসে জিজ্ঞাসা করলো, প্লাটো গ্রহ থেকে নিয়ে আসা তোমার সেই পাথরটা কোথায়? আয়েশা বলল, সেটা তো আমি আমার ছোট ভাই ফাদির বুকে লুকিয়ে রেখেছি, কেউ কখনো সন্দেহ করবে না এটা। তালিফ বলল, চলো আমাদের যেতে হবে, একমাত্র এই পাথর দ্বারাই আমরা আতিশকে সতর্ক বার্তা পাঠাতে পারবো। ভাসিলা তখনও জপে যাচ্ছে, সে মেরে ফেলবে আতিশকে, তার চোখে আতিশ পড়ে গেলে ছাড়বে না তাকে। তালিফ ধমক দিয়ে বলল, পাগলের মতো কথা বলো না, চলো তাড়াতাড়ি, দেরি হওয়ার আগে আতিশকে সতর্ক করতে হবে। আয়েশা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, এই জিজাটা কে? আপনারা তার নাম শুনে এত ভয় পাচ্ছেন কেন? তালিব বলল, জিজা শুধু একটা নাম না, একটা আতঙ্ক। তুমি কি ভেবেছ তোমাদের প্লাটো গ্রহই শুধু ধ্বংসের দ্বার প্রান্তে দাবানলের আঘাতে? প্লাটো গ্রহের মতো অসংখ্য গ্রহ ধ্বংসের দ্বার প্রান্তে। এই জিজা তার কৃত্রিম দাবানল দ্বারা এই সকল গ্রহ ধ্বংস করেছে আর সাহায্যের নাম করে তাদের গ্রহ রক্ষা করে অসংখ্য গ্রহ নিজের আয়ত্তে নিয়ে আসছে। যারা তার অনুগত্য করে তাদের গ্রহ একদম শেষের দিক থেকে তুলে আনে আর সবাই তাকে রক্ষক ভাবতে শুরু করে, আর যারা তার অনুগত্য মেনে নেয় না তাদেরকে ওই গ্রহের সাথেই ধ্বংস করে দেয়। আয়েশা অবাক হয়ে বলল, তার মানে সবকিছু শুরু এই জিজা নামের আতঙ্ক? তার পরিচয় কি? সেগুলো কেন করছে? ভাসিলা বলল, জিজা রানী ফারিস্তা আর তালিব ভাইয়ের পালিত মেয়ে। দৃশ্য পরিবর্তন। ফাদি এবং জমিরুদ্দিন খাবার টেবিলে বসে আছে। এত রাত হয়ে গেল, আয়েশা এখনো বাসায় ফিরেনি আজ। আগে কখনো এমন করেনি মেয়েটা, তাহলে কোথায় গেল? ফোনেও পাওয়া যাচ্ছে না। জমিরুদ্দিন বলল, ফাদি আর একবার কল করে দেখ না, রিসিভ করে কিনা। ফাদি তখনও ফোন হাতে বসেছিল। আয়েশার নাম্বার ডায়াল করে ফাদি বলল, পরিচিত আব্বু, বারবার সুইচ অফ বলছে, দাঁড়াও রেস্টুরেন্টে কল করে দেখি। ফাদি রেস্টুরেন্টের নাম্বারে কল করতে যাবে, তখনই দরজায় দুইটা শব্দ, ঠক ঠক। জমিরুদ্দিন খুশি হয়ে বলল, ওই তো এসেছে মনে হয়। এই বলে স্ট্রেচারে ভর দিয়ে চেয়ার থেকে উঠে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। তখন আয়েশার বিড়াল টিট্টু ম্যাও ম্যাও করে দৌড়ে এসে জমিরুদ্দিনের পায়জামা কামড় দিয়ে ধরল পেছন থেকে, যেন সে দরজা খুলতে নিষেধ করছে। জমিরুদ্দিন বলল, আরে এমন করছিস কেন? ফাদি ওকে নিয়ে যা। ফাদি উঠে এসে টিট্টুকে ধরল আর বলল, কি হচ্ছে তোর, এত ভয় পেয়ে আছিস কেন? জমিরুদ্দিন গিয়ে আস্তে করে দরজা খুলে বলতে যাবে, এত রাত হলো কেন? তখন দেখা গেল দরজায় তো কেউ নেই। তাহলে কড়া নাড়ল কে? ফাদি বলল, হয়তো এলাকার দুষ্টু ছেলেরা করেছে। জমিরুদ্দিন দরজা বন্ধ করতে করতে বলল, এই এলাকায় তোর চেয়ে দুষ্টু ছেলে আর কে আছে? এই বলে দরজা বন্ধ করে ফিরে আসতে যাবে, তখন আবারও দুইবার দরজায় নক, ঠক ঠক। এবার জমিরুদ্দিন দরজার কাছেই থাকায় সাথে সাথে দরজা খুলে দিল। দেখা গেল আয়েশা অদ্ভুত এক চাহনিতে দাঁড়িয়ে আছে। জমিরুদ্দিন জিজ্ঞাসা করল, কিরে, আগের বারও কি তুই নক করেছিলি নাকি? আর এত রাত অব্দি কই ছিলি? আয়েশা কোনো কথা না বলে সোজা বাসায় ঢুকে গেল। ফাদি খেয়াল করলো টিট্টু কেমন ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আয়েশার দিকে। ফাদি জিজ্ঞাসা করলো, বড়াবু কি হচ্ছে তোর, তো কেমন অদ্ভুত লাগছে কেন? আয়েশা চোখ লাল করে ফাদির দিকে তাকিয়ে বলল, এখন তোর কাছে আমার জবাব দিতে হবে? ফাদি অবাক হয়ে গেল আয়েশার কণ্ঠ শুনে, কারণ আয়েশার কণ্ঠ কেমন ডাবল শোনাচ্ছে। জমিরুদ্দিন বয়স্ক মানুষ হওয়ায় কিছু একটা আজ করতে পারল। আয়েশা নিশ্চয়ই খারাপ কিছু দ্বারা আক্রান্ত হয়েছে। জমিরুদ্দিন ইশারায় ফাদিকে কোনো কথা বলতে নিষেধ করলেন। আয়েশা ঘরের আনাচে কানাচে কিছু একটা খুঁজতে লাগলো, সবকিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে এদিক সেদিক, আর মুখ দিয়ে অদ্ভুত শব্দ করছে। ফাদি কাপা কাপা গলায় জিজ্ঞাসা করল, কি খুঁজছিস বড় আপু? আয়েশা বা তেরে এসে ফাদির গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলল, বলেছি না কথা না বলতে, চুপ করে দাঁড়িয়ে থাক। আয়েশা হনহনিয়ে হেঁটে চলে গেল তার নিজের রুমে। ফাদি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল আর বলল, বুঝলাম না, মারল কেন? এরপর ফাদি জমিরুদ্দিনের কাছে দৌড়ে এসে বলল, আব্বু বড়াপা এমন করছে কেন, কি হয়েছে? জমিরুদ্দিন বলল, নিশ্চয়ই খারাপ কোনো জিনের আঁচড় লেগেছে আয়েশার উপর। তুই এক কাজ কর, আয়েশা দিকে খেয়াল রাখিস, আমি গিয়ে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসি, ঝাড়ফুঁক করলে ঠিক হয়ে যাবে। ফাদি বলল, না আব্বু তুমি যেও না, আমার ভয় লাগছে খুব। জমিরুদ্দিন বলল, ভয়ের কি আছে, তোর সাথে বিড়াল আছে, বিড়াল থাকলে ওইসব জিনভূত কাছে আসতে পারে না। ফাদি রিটুর দিকে তাকিয়ে বলল, ওর তো নিজেরই ফাটছে, আমাকে কি রক্ষা করবে? জমিরুদ্দিন বলল, যা খুশি কর, তবে আয়েশার দিকে লক্ষ্য রাখিস, আমি আসছি। এই বলে জমিরুদ্দিন বাসা থেকে বের হয়ে গেল খোরাতে খোরাতে। ফাদি টিট্টুকে কোলে নিয়ে ঘরের এক কোণে একটা চেয়ারে বসে আছে আয়েশার রুমের দিকে তাকিয়ে। ফাদি সাহস জোগানোর জন্য ফোনটা হাতে নিয়ে সামিয়াকে কল করলো। উপর থেকে সামিয়া কল রিসিভ করে ঘুম ঘুম চোখে বলল, কি রে বাল, তোদের বাসায় সকাল হয়ে গেছে নাকি? এই সময় কেন কল করেছিস? ফাদি ফিস ফিসে গলায় বলল,
আমি এখানে কি অবস্থায় আছি জানিস? আর তুই ঘুমাচ্ছিস নাক ডেকে ডেকে। সামিয়া হাই তুলতে তুলতে বলল, এমনভাবে বলছিস মনে হয় তোদের বাসায় ভূত ঢুকেছে। ফাদি থতমত খেয়ে বলল, তুই জানলি কেমনে? সত্যি আমাদের বাসায় ভূত আছে। সামিয়া ধমক দিয়ে বলল, তোর বলছিলাম ওইসব ছাইপাশ খাস না, দেখ এখন কেবল তাবল কথা বেরোচ্ছে মুখ দিয়ে। ফাদি বলল, বোন রে, বিশ্বাস কর, আমার বড় আপু কেমন অদ্ভুত আচরণ করতেছে। আব্বু বলল বড় আপু নাকি খারাপ জিনা আচরণ করেছে, আব্বু ইমাম সাহেবকে আনতে গেছে। সামি একটু রেখে বলল, হুর, জিনভূত বলতে আবার কিছু হয় নাকি? ফাদি বলল, মনে হয় তোদের বাসায় আয়না নাই। সামিয়া বলল, আয়না কেন থাকবে? চারটা আয়না আছে আমাদের বাসায়। ফাদি বলল, তাহলে সময় করে নিজেকে একটু আয়না দেখিস, তাহলে বিশ্বাস হবে জিনভূত আসলে আছে। সামিয়া রেখে বলল, তোরে আমি খালি কাছে পেয়ে নেই একবার। একে তো টাকা চুরি করে কলেজে এত বড় হাঙ্গামা লাগিয়েছিস, আবার এখন আমাকে উল্টোপাল্টা কথা বলছিস। ফাদি বলল, দেখ ভাই, আগে নিজের ভাষা ঠিক কর। গার্লফ্রেন্ডের পার্টস থেকে টাকা নেওয়াকে চুরি বলে না, ওটা প্রতিটা বয়ফ্রেন্ডের অধিকার। আর এখন এসব কথা বাদ দে। সেই লেভেলে ইস্যু ধরেছে, কিন্তু ওয়াশরুমে যেতে ভয় লাগছে, কি করবো বলতো? সাইম বলল, ভয় পাওয়ার কি আছে, লাইট জ্বালিয়ে যা। ফাদি বলল, তোর মাথায় এত আউলফাল বুদ্ধি, লাইট জ্বালাই গেলে যদি ভূত আমাকে দেখে ফেলে তখন কি হবে? আমি তো অন্ধকারে যাব ভূতের চোখ ফাঁকি দিয়ে। সামি আরো কিছু বলতে যাবে তার আগেই টুটটুট করে কল কেটে গেল। ফাদি হ্যালো হ্যালো বলতে বলতে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো ব্যালেন্স শেষ। মন খারাপ করে বলল, আমি এত গরিব ক্যাব। ওইদিকে সামিয়া কল কাটার পর ট্রাই করলে বারবার সুইচ অফ দেখাচ্ছে ফাদির নাম্বার। সামি এবার বিষয়টাকে একটু সিরিয়াস নিল, ফাদি হয়তো সত্যি বিপদে আছে। এদিকে টিট্টুকে ভয় পেতে দেখে ফাদি বলল, মানুষ বিড়াল পালে যাতে ঘরে জিন ভূত না আসে, আর আমার বিড়াল নিজেই গুটিসুটি মেরে বসে আছে। তোর কাজটা কি খাওয়া আর হাগা ছাড়া? হঠাৎ টিট্টু চিকন গলায় মানুষের মতো করে বলে উঠল, কারণ আমি কোনো বিড়াল না। ফাদি থতমত খেয়ে টিট্টুর দিকে তাকে বলল, তুই কি কথা বললেই মাত্র? টিট্টু দুইবার ম্যাও করে ডাক দিল। ফাদির কোডওয়ার্ড হচ্ছে, টিট্টু একবার ম্যাও করে ডাক দিলে সেটার মানে হলো হ্যাঁ, আর দুইবার ম্যাও করলে সেটার মানে না। ফাদি মাথা চুলকে বলল, তাহলে আমি কি শুনলাম? হয়তো ভয়ে আবল তাবল শুনেছি, বরফ আমার গায়ে কখনো হাত তুলেনি। আজকে সামান্য কথা আমাকে থাপ্পড় মেরেছে, এটা আমার বরফ হতে পারে না। টিট্টু একবার ম্যাও করলো। ফাদি অবাক হয়ে টিট্টুকে জিজ্ঞাসা করলো, তুই কি নিশ্চিত এটা বরফ না? টিট্টু এবারও ম্যাও করলো। ফাদি টিট্টুকে টেবিলের নিচে রেখে ধীরে ধীরে উঠে আয়েশা রুমের দিকে এগিয়ে গেল। রুমের ভেতর থেকে জিনিসপত্র ছুঁড়ে ফেলার আওয়াজ আসছে। ফাদিকে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলল। দেখা গেল পুরো রুম অগোছালো করে ফেলেছে। আলমারির সকল কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে। খাট টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসেছে, কোনো জিনিস তার নিজের জায়গায় নেই। ফাদি এবার আর তার চোখ রাঙানো ভয় না পেয়ে রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি খুঁজছিস? আয়েশা ঝাঁঝালো কণ্ঠে বলল, তুই আবার এসেছিস? এক থাপ্পড়ে পেট ভরেনি? ফাদি বলল, এই থাপ্পড়ের জন্য তোর হাত আমি ভেঙে ফেলবো এখন। আয়েশা দাঁত কটমট করে বলল, আমি তোর বড় আপু, তোমার হাত ভাঙবি? দাঁড়া দেখাচ্ছি তোকে। এবার আয়েশা ফাদির দিকে তেড়ে আসতে লাগলো। ফাদি চোখ বন্ধ করে নিজের বুকে হাত রাখলো সেই পাথরের ওপর। ফাদির টি শার্ট ভেদ করে বুক থেকে একটা নীল রশ্মি বের হতে লাগলো। রশ্মিটা পুরো ঘর ছড়িয়ে পড়ল টিনের চালে ছিদ্র দিয়ে সূর্যের আলো প্রবেশ করার মতো। আয়েশা ফাদির সামনে আসতেই ফাদি চোখ মেলে তাকালো। ফাদির চোখগুলো স্বর্ণালী রং ধারণ করেছে। আয়েশাকে কপাল বরাবর এক ঘুষি দিয়ে খাটের অপর প্রান্তে নিয়ে ফেলল। আয়েশা এক লাফে উঠে এবার নিজের আসল রূপে আসলো। এটা আয়েশা ছিল না, বরং ভয়ানক রূপে এক দানব ছিল, যার মুখমণ্ডল পুরোপুরি হিংস্র জন্তুর মতো। হাত পায়ের নখ বড় বড় কালো রঙের, সারা শরীরে লোমে পরিপূর্ণ। সে ফাদির বুকের দিকে ইশারা করে হাসতে হাসতে বলল, এটাই খুঁজছিলাম এতক্ষণ, তাহলে এখানে লুকিয়ে রেখেছে সে। এ বলে চুম্বকের মতো ইশারায় টান দিয়ে ফাদিকে উড়িয়ে নিয়ে আসলো নিজের কাছে এবং এক হাতে গলা চেপে ধরে বলল, এটা আমাকে দিয়ে দে। ফাদি পা ছটফট করতে করতে দম বন্ধ হওয়ার উপক্রম অবস্থায় বলল, পারলে নিয়ে যা। সে ফাদির বুকে হাত দিতে আগুনের মতো প্রচণ্ড তাপে তার হাত জ্বলে গেল। চিৎকার করে ফাদিকে ছেড়ে দিল। ফাদি বলল, এই জাদু কাটিয়ে এটা নিতে পারবি না তুই। সে প্রচণ্ড রেগে ফাদিকে এক হাতে উপরে তুলে বলল, তাহলে তোকে দুই ভাগ করে তোর মৃতদেহ থেকে এটা নিব আমি। তখনই ঠাস ঠাস করে দুইটা গুলি চলার শব্দ হলো। রাক্ষসটার কপালে একটা গুলি লাগলো আর বুকে একটা লাগলো। দেখা গেল সামি এবং তার মা এসেছে। আমরা বুঝতে পারি এটা সেই লেডি পুলিশ লুবানা খানম, যাকে ফাদির ছোটবেলায় আমরা দেখেছিলাম। তার মেয়ে হলো সামিয়া। রাক্ষসটা ফাদিকে ছেড়ে দিয়ে ভয়ানক শব্দ করে লুবনা খানমের দিকে তেড়ে গেল। সামিয়া ভয় চিৎকার করে দৌড়ে ফাদির কাছে চলে গেল আর মা বলে কান্না করতে লাগলো। লুবনা খানম এক এক করে আরো 4টা গুলি করলো রাক্ষসটাকে তাক করে, কিন্তু গুলিতে যেন তার কিছুই হচ্ছে না। সে লুবনা খানমকে গলা চেপে ধরে দেয়ালের সাথে লাগিয়ে ফেলল। লুবনা কোনো রকমে বলল, তোমরা পালো এখান থেকে। তখনই জমিরুদ্দিন ইমাম সাহেবকে নিয়ে চলে আসলো। ইমাম সাহেব এমন রাক্ষসকে দেখে নিজেও ভয় ভয়ে কাঁপল। কাঁপা কাঁপা গলায় দোয়া দুরুদ পড়তে লাগলো। এটা দেখে রাক্ষসটা লুবনা খানমকে ছেড়ে দিয়ে এক ঝটকায় এসে ইমাম সাহেবকে ধাক্কা মেরে রুমের দরজা ভেঙে ছুঁড়ে ফেলে দিল বাইরে।
ইমাম সাহেব গিয়ে একদম মেইন দরজার সামনে গিয়ে আছড়ে পড়ল। তখনই সেখানে প্রবেশ করলো তালিফ সহ আয়েশা এবং ভাসিলা। রাক্ষসটা এটা খেয়াল করল না। তালিফ ইমাম সাহেবকে উঠিয়ে একপাশে বসিয়ে দিল দেয়ালের সাথে হেলান দিয়ে। আয়েশা এক ছুটে গেল ফাদির কাছে। ভাই, তুই ঠিক আছিস? ফাদি বলল, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু এসব কি হচ্ছে বড় আপু? সে আমার বুকের ওই জিনিসটা নিতে চায়। আয়েশা তখন রাক্ষসটার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, তুমি কেন মরিস না? তাহলে তোমাকে কে পাঠিয়েছে এখানে এটা নিতে? রাক্ষসটা ঝাঁঝালো কণ্ঠে বলল, প্রশ্ন পছন্দ না হলে আমি উত্তর দেই না। তারিফ এটা শুনে পেছন থেকে বলল, জিজা পাঠিয়েছে তোমাকে। কিন্তু কেন? দৃশ্য পরিবর্তন। আমরা দেখতে পাই জিজা আর রাজা গোট মুখোমুখি বসে আছে। রাজা গোট একে একে সবকিছু বিস্তারিত বলছে জিজাকে, কিভাবে এই দাবানলের সৃষ্টি হলো, কিভাবে বলির মাধ্যমে কয়েক বছর সবকিছু ঠিকঠাক ছিল। তারপর যখন কাঙ্ক্ষিত বলি দিতে পারলাম না, তখনই আবার জমিন দেবতা খেপে গিয়ে দাবানল প্রকাণ্ড আকার ধারণ করে, এবং এতে করে শুধু এই দ্বীপটি ছাড়া পুরো প্লাটো গ্রহ আজ ধ্বংস। ব্যবস্থা না নিলে খুব শীঘ্রই এই দ্বীপটিও ধ্বংস হয়ে যাবে। জিজা সব শুনছে আর মুচকে মুচকে হাসছে, কারণ এসবের মূল হোতা জিজা নিজেই। সব শুনে জিজা বলল, আমি চাইলে আপনার গ্রহ আবার সেই আগের মতো শান্তিময় এবং খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ করে দিতে পারি। তার জন্য কোনো বলির প্রয়োজন নেই, তবে একটা শর্ত আছে। রাজা গোট বলল, আমি জানি আপনার কি শর্ত। এর আগেও আপনি অনেক গ্রহে ধ্বংসের দ্বার প্রান্তে থেকে আবারও আগের মতো করে দিয়েছেন। বিনিময়ে আপনার অনুগত্য করতেই হবে, তাই তো? জিজা একটা রহস্যময় হাসি দিয়ে মাথা নাড়ালো। রাজা গোট বলল, আমি কথা দিলাম প্লাটো গ্রহ যদি আবার আগের মতো হয়ে যায়, তাহলে রাজা গোট এবং সকল মরিস আপনার অনুগত্য করবে। আমরা আপনার অধীনে থাকব। জিজা বলল, ঠিক আছে, তাহলে অনুগত্য করার জন্য প্রস্তুতি নিন রাজা গোট। রাজা গোট মাথা নুয়ে বলল, আমরা সর্বদা প্রস্তুত আপনার মতো শক্তিধর মাস্টারের অনুগত্য করতে। কিন্তু যদি কিছু মনে না করেন, তাহলে একটা কথা জিজ্ঞাসা করি। আপনি এত গ্রহ নিজের আয়ত্তে নিয়ে কি করবেন? আসলে আপনার লক্ষ্য কি? জিজা একটা শয়তানে হাসি দিয়ে বসা থেকে উঠে একটু সামনে হেঁটে গিয়ে ওপরে তাকালো। দেখা গেল জিজার চোখ সম্পূর্ণ মণিবিহীন কালো রং ধারণ করল। প্লাটো গ্রহের আকাশ কালো মেঘে ছেয়ে গেল। বিকট শব্দে বজ্রপাত হতে লাগলো। জিজা চিৎকার করে বলল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক স্বচ্ছ মালিক হতে চাই আমি। দেখা গেল জিজার চিৎকারে তার মাথার দুই পাশ দিয়ে কালো ধোয়ার অবয়বের মতো আরও দুইটা শয়তানি মাথা বের হয়ে আবার অদৃশ্য হয়ে গেল। এদিকে দেখা গেল আতিশ এসে প্লাটো গ্রহের এক ধ্বংসাবশেষে নিজের এয়ারজেট অবতরণ করেছে। একটা বাটনে প্রেস করতেই এয়ারজেটের দরজা খুলে গেল। তখনই আতিশের শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। দম টেনে উঠাতে পারছে না আতিশ। মনে পড়ল সেই সাপের ডিমের কথা। তালিব বলেছিল প্লাটো গ্রহে পৌঁছেই এটা খেয়ে নিতে, নাহলে শ্বাস নিতে পারবে না। আতিশ ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে তাড়াহুড়া করে তলে থেকে ডিমটা বের করে নিল। হাতের কাঁপুনির চোটে ডিমটা হাতে পড়ে গেল। আতিশ চোখ বড় বড় করে হা করে তাড়াতাড়ি আবার ডিমটা ধরে ফেলল নিচে পরে ভেঙে যাওয়ার আগেই। এরপর কাঁপতে কাঁপতে কোনো রকমের ডিমটা মুখে গিয়ে আবারও বাইরের অংশ সহ চিবিয়ে খেয়ে নিল। আস্তে আস্তে আতিশের শ্বাস স্বাভাবিক হতে লাগলো। আতিশ স্বাভাবিক হয়ে এয়ারজেট থেকে বের হয়ে থুতু করে ডিমের বাইরের অংশগুলো ফেলতে লাগলো আর বলতে লাগলো, জীবনে কতটা পাপ করলে সাপের ডিম খেতে হয়, ওয়াক থু। এগুলো আশেপাশে তাকিয়ে দেখলো ধুধু মরুভূমি আর আগুনের শিখা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে গেল আতিশ। দেখতে পেল হাড়গোড় ছড়িয়ে ছিটে আছে, আধ খাওয়া মৃতদেহ, অদ্ভুত সব জীবজন্তুর। আতিশ বলল, বুঝলাম না, তালিব ভাই আমাকে এখানে লাশের সাথে মিটিং করতে পাঠিয়েছে নাকি? জীবিত কোনো কিছুই তো চোখে পড়ছে না। এর মাঝে পেছন থেকে গড়গড় শব্দ ভেসে আসলো। আতিশ তার পেটের দিকে তাকিয়ে বলল, সাপের ডিমের রিয়াকশন শুরু। এখানে তো কোনো টয়লেটও নেই। পেটে যেভাবে ডাকা শুরু করেছে, মনে হয় খোলা আকাশের নিচেই বসে পড়তে হবে। কিন্তু গড়গড় শব্দ যেন বন্ধ হচ্ছেই না, আরও বেড়ে চলেছে। আতিশ পেটে থাপ্পড় দিয়ে বলল, বুঝলাম না, পেট কিভাবে জানলো এটা সাপের ডিম? আমি তো মনে মনে মুরগির ডিম বলে খেয়েছিলাম। পেটে থাপ্পড় দিতে দিতে পেছনে ফিরে থমকে দাঁড়িয়ে হা করে বলল, তাহলে গড়গড় শব্দ আমার পেটে হচ্ছিল না। দেখা গেল হায়নার মতো সেই হিংস্র পশুগুলো আতিশের পেছনে দাঁড়িয়ে লালা বেয়ে পড়া মুখ দিয়ে শিকারের জন্য গড়গড় শব্দ করছিল। আতিশ বলদের মতো একটা হাসি দিয়ে হাত উঠে বলল, হাই, তাহলে আপনারাই এই গ্রহের জীবিত প্রাণী? কিন্তু আপনাদের দেখে তো মনে হচ্ছে না আপনারা মিটিং করার মোডে আছেন। এই বলে আতিশ ভাগ বলে একটা দৌড় দিল সেখান থেকে। হায়নাগুলো আতিশের পিছু ছুটল। তখনই ছোট্ট একটা এয়ারজেট উড়ে এসে আতিশের সামনে থামলো। আতিশ থমকে দাঁড়ালো দৌড় থামিয়ে। এয়ারজেট দেখে হায়নাগুলো তাদের পথ পাল্টে নিয়ে উল্টো দিকে দৌড় দিল। আতিশ অবাক হয়ে দেখল ছোট্ট এয়ারজেট থেকে দুজন নেমে আসছে। তাদের শরীর মানুষের মতো হলেও মুখ ছাগলের মতো। আতিশ বিড়বিড় করে বলল, তাহলে এরাই প্লাটো গ্রহের বাসিন্দা মরিস? তারা এসে বর্ষা তাক করে বলল, কি তুমি এখানে কিভাবে আসলে? আতিশ দুই হাত উঁচু করে বলল, আমি পৃথিবী থেকে এসেছি রাজা গোটের কাছে একটা গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। মরিস দুজন একে অপরের দিকে তাকিয়ে বলল,
আজকে তো আমাদের গ্রহে মেহমান আসছে শুধু। আতিশ বলল, মেহমান আসছে মানে? আর কেউ এসেছে নাকি? একজন বলল, হ্যাঁ, আর একজন এসেছে, তবে সে কোনো বার্তা নিয়ে আসেনি। সে এসেছে আমাদের গ্রহ বাঁচাতে। আতিশ একটু অবাক হয়ে বলল, কে সে? একজন মরিস বলল, মাস্টার। আতিশ মাথা চুলকে বলল, কোন স্কুলের? একজন মরিস বলল, এত কথা জেনে তোমার লাভ নেই, তুমি কি বার্তা নিয়ে এসেছো সেটা বলো। আমরা বুঝতে পারি আতিশ মাস্টার নামের সাথে পরিচিত না। আতিশ বলল, তোমাদের বলবো না, সরাসরি রাজা গোটকে বলবো। পরের দৃশ্যে দেখা যায় আতিশ দুজন মরিসের সাথে হেঁটে যাচ্ছে রাজা গোটের সাথে দেখা করার জন্য। রাজা গোট এবং জিজা বসে আছে চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই। প্লাটু গ্রহের বেঁচে থাকা সকল মরিসরা চাতক পাখির মতো তাকিয়ে আছে। সবার মনে একটাই প্রশ্ন আর কৌতূহল, মাস্টার কিভাবে প্লাটু গ্রহে রক্ষা করবে? রাজা গোট নীরবতা ভেঙে বলল, আমরা কিসের জন্য অপেক্ষা করছি? জিজা বলল, আমরা সেই পাথরের জন্য অপেক্ষা করছি যেটা আপনার গ্রহ থেকে পৃথিবীতে গিয়েছিল। আমার অনুসারী ইতিমধ্যে সেটার খোঁজ পেয়েছে, হয়তো খুব তাড়াতাড়ি এখানে এসে পৌঁছাবে। রাজা গোট বলল, আপনি কি রাহিলার পাথরের কথা বলছেন? আমাদের গ্রহের প্রতিটি মরিসের নিকট একটি করে শক্তি পাথর থাকে, যেটা তার শক্তিকে আরও বৃদ্ধি করে এবং নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। রাহিলা পালিয়ে যাওয়ার সময় তার পাথর পৃথিবীতে নিয়ে যায়। জিজা বলল, প্লাটু গ্রহ ঠিক করার জন্য আমরা সেই পাথরটাই দরকার আমাদের, কারণ ওটা এখন সাধারণ পাথরের মতো নেই। আপনার নিশ্চয়ই মনে আছে রাহিলার স্বামী সায়ন্তাকে সেদিন মেরে ফেলা হয়েছিল, তাহলে সায়ন্তার পাথরটা কোথায়? রাজা গোট চিন্তিত হয়ে পাশে থাকা তান্ত্রিকের দিকে তাকিয়ে বলল, সেটা তো ভেবে দেখিনি, সায়ন্তার পাথর কোথায়? জিজা বলল, সায়ন্তা তার পাথর আগে রাহিলার কাছে লুকিয়ে ফেলেছিল। রাহিলার কাছে একটা পাথর না, বরং দুইটা পাথর আছে, আর ওইগুলোর মাঝে একটা পাথর তার মেয়ের রক্ত দ্বারা ধৌত করে গোপন এক রিচুয়ালের মাধ্যমে প্লাটু গ্রহের দাবানল দ্বিগুণ ভয়ঙ্কর করে দিয়েছিল। আর এই কারণে খুব অল্প সময় এত বিশাল প্লাটু গ্রহকে দাবানল গ্রাস করে নিতে পেরেছে। রাজা গোট রাগে হাতের মুষ্টি চেপে ধরে বলল, রাহিলা, তাহলে তুমি এত নিষ্ঠুর একটা কাজ করেছো আমাদের সাথে? জিজা বলল, তারই বা কি করার ছিল? একে তো আপনারা তার বাচ্চাকে বলি দিতে চেয়েছিলেন, তারপর তার স্বামীকে মেরে ফেললেন। ওর জায়গায় আমি হলেও একই কাজ করতাম। তান্ত্রিকের চেহারায় কেমন যেন ভয়ের ছাপ ফুটে উঠল। তান্ত্রিক আস্তে আস্তে সেখান থেকে চলে যাওয়া ধরল। জিজা বলল, তান্ত্রিক মশাই, এখানে তো আমার কথা শেষ হয়নি, কোথায় যাচ্ছেন? তান্ত্রিক থমকে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে বলল, আমার একটা জরুরি কাজের কথা মনে পড়েছে, আমি যাব আর আসবো। এই বলে তান্ত্রিক চলে যেতে নিলে জিজা বসা থেকে উঠে একটু সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তান্ত্রিক, তুমি তো রাহিলাকে খুব পছন্দ করতে, তাই না? এটা শুনে তান্ত্রিক কাঁপতে শুরু করলো, তার কপাল বেয়ে ঘাম নামতে লাগলো। রাজা গোট অবাক হয়ে তান্ত্রিকের দিকে তাকিয়ে রইল। তান্ত্রিক তোতলানো কণ্ঠে বলল, মানে কি কি বলছেন মাস্টার? আমি কেন রাহিলাকে পছন্দ করতে যাব? ও তো একটা বিশ্বাসঘাতক, ওর জন্যই তো আমাদের গ্রহ ধ্বংস হয়ে গিয়েছে। জিজা বলল, শুরু তো তুমিই করেছিলে, তাই না? তান্ত্রিক কাঁপছে ভয়ে। রাজা গোট বলল, মাস্টার, আপনি আসলে কি বলতে চাচ্ছেন বলুন তো? জিজা তান্ত্রিকের দিকে তাকিয়ে একটু হেসে বলল, তুমি বলবি নাকি আমি বলবো? তান্ত্রিক এবার অতিরিক্ত মাত্রায় তোতলাতে লাগলো, তার মুখ দিয়ে কোনো কথাই স্পষ্ট বের হচ্ছে না। রাজা গোট প্রচণ্ড রেগে গেল। তান্ত্রিক সেখান থেকে দৌড়ে পালাতে নিল, তখনই রাজার সৈন্যরা তাকে আটকে ফেলল। রাজা গোট এবার জিজার কাছে জানতে চাইল কি হয়েছে, তান্ত্রিক কি করেছে। জিজা এবার বসে পায়ের উপর পাথরে বলল, তান্ত্রিক রাহিলাকে অনেক আগে থেকেই পছন্দ করত। রাহিলাকে তার পছন্দের কথা জানিয়েছিল, কিন্তু রাহিলা পছন্দ করত সায়ন্তাকে, তাই তান্ত্রিককে সরাসরি ইনকার করে দেয় এই ব্যাপারে। তান্ত্রিক ওই দিন থেকে রাহিলার উপর রেগেছিল, তবে রাজ দরবারে সম্মানিত উজির হওয়ায় কিছু বলতে পারছিল না। যদি সবাই শুনে একজন সাধারণ মরিস তাকে ইনকার করেছে, তাহলে তার সম্মান ধুলোয় মিশে যাবে। এই কারণে তান্ত্রিক এমন একটা সুযোগ খুঁজছিল যাতে রাহিলার উপর প্রতিশোধ নেওয়া যায় কৌশলে। ওই দিন যখন প্লাটু গ্রহে সকল শিশুর নাম লিখে শুরুতি করা হচ্ছিল, সেদিন রাহিলার বাচ্চার নাম ওঠেনি শুরুতিতে, উঠেছিল অন্য বাচ্চার নাম। তান্ত্রিক কৌশল করে সেখানে রাহিলার বাচ্চার নাম তুলে দেয়। এটা কেউ বুঝতেও পারেনি সেদিন। এই পর্যন্ত বলে জিজা থামলো আর তান্ত্রিককে জিজ্ঞাসা করলো, আমি সত্যি বলেছি নাকি আমি সত্যি বলেছি? তান্ত্রিক কান্না করতে করতে বলল, আপনি এত কিছু কিভাবে জানেন? এটা তো আমি ছাড়া কেউ জানতো না। জিজা একটু হেসে বলল, আমি মাস্টার। এই ব্রহ্মাণ্ডের অধিকাংশ গ্রহ এখন আমার নিয়ন্ত্রণে, আর তুমি বলছো এই সামান্য কথা আমি জানতে পারবো না? তান্ত্রিক আফসোস করে বলতে লাগলো, আমার উচিত ছিল আপনাকে এই গ্রহে প্রবেশে বাধা প্রদান করা। আপনি আমার জীবনের সবচেয়ে বড় গোপনীয়তা সবার সামনে প্রকাশ করে দিলেন। জিজা রাজা গোটকে উদ্দেশ্য করে বলল, এখন আপনি যা করার করেন, আমার যা বলার আমি বলে দিয়েছি। আর সে পৃথিবীতে যেতে চেয়েছিল এই কারণেই, রাহিলাকে মেরে ফেলে এই গোপনীয়তা গোড়া থেকেই কবর দিতে চেয়েছিল সে।
রাজা গোট চোখ লাল করে তান্ত্রিকের দিকে এগিয়ে গেল। হাত বাড়ালে এক সৈন্য এসে রাজা গোটের হাতে একটা ধারালো তরবারি দিল। তান্ত্রিক কাকুতি মিনতি করতে লাগলো জীবন ভিক্ষার জন্য, কিন্তু রাজা গোট তরবারি উঠিয়ে এক কূপে তান্ত্রিকের মাথা ধর থেকে আলাদা করে ফেলল আর বলল, আমার গ্রহে ছলছাতুরির কোনো স্থান নেই। জিজা তান্ত্রিকের কাটা মাথার দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দিল। দৃশ্য চলে গেল জিজার কল্পনাতে। দেখা গেল জিজার সামনে তান্ত্রিক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জিজা বলল, তুমি কি নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত? তান্ত্রিক বলল, আপনার জন্য নিজেকে উৎসর্গ করা আমার কাছে গর্বের বিষয় মাস্টার, বলুন কি করতে হবে। জিজা খুশি হয়ে বলল, তুমি এখন প্লাটু গ্রহের একজন বিশ্বস্ত উজির। তুমি তোমার তান্ত্রিক বিদ্যা দিয়ে রাজার বিশ্বাস অর্জন করেছ। তারা কেউ ঘূর্ণাক্ষরেও টের পায়নি তুমি আমার গুপ্তচর। যখন সময় হবে তখন আমি প্লাটু গ্রহে পৌঁছে যাব, তোমাকে কতগুলো মিথ্যা কথার জালে ফাঁসাবো, আর তুমি সেটা মেনে নিয়ে নিজেকে উৎসর্গ করবে। এতে করে আমার ওপর রাজা গোটের আস্থা এবং ভরসা আরও বৃদ্ধি পাবে, আমার কাজ সহজ হয়ে যাবে। তান্ত্রিক একটু হেসে বলল, আপনি আমাদের মাস্টার, আপনার জয় অবধারিত। এই বলে একটা চকচকে পাথর জিজার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা শায়ন্তা নামের এক মরিষের শক্তি পাথর। তার স্ত্রীকে আমি কৌশলে বিশ্বাসঘাতক বানিয়ে প্লাটু গ্রহ ছাড়া করেছি আর স্বামী শায়ন্তাকে মেরে ফেলেছি। এটা তারই পাথর। জিজা পাথরটা হাতে নিয়ে অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল, এবার আমি এই পাথর দ্বারা প্লাটু গ্রহের দাবানলকে দ্বিগুণ ভয়ানক করে তুলব। খুব তাড়াতাড়ি প্লাটু গ্রহ আমার আনুগত্য করবে। দৃশ্য বর্তমানে ফিরে এলো জিজার কল্পনা থেকে। রাজা গোট এসে জিজার সামনে এক হাঁটু গেড়ে বসে তরবারি সোজা করে নিচে ঠেকিয়ে ভর দিয়ে বলল, আপনি সাধারণ কেউ না মাস্টার। তান্ত্রিক আমাদের মাঝ থেকে এত বড় ছলচাতুরি করেছে আমরা জানতেই পারিনি, আর আপনি এখানে না থেকেও সব জানেন। আজ থেকে আমরা আপনার আনুগত্য স্বীকার করলাম। এটা দেখে সকল মরিস হাঁটু গেড়ে বসে জিজার আনুগত্য স্বীকার করল। জিজা এক রহস্যময় হাসিতে বলল, রানী ফারিস্তা, তুমি ফিরে এসে দেখবে আমি তোমার চেয়ে দ্বিগুণ শক্তিধরের অধিকারী। দৃশ্য পরিবর্তন। আমরা দেখতে পাই রাক্ষসটা আবার তালিফের উপর আক্রমণ করেছে। একটা অদৃশ্য লোহার ধাতু দিয়ে তালিফের মাথা বরাবর বাড়ি দিল সে। তালিফ তার হাতের ঘড়িতে কিছু একটা করলো টুটটুট আওয়াজ করে। মুহূর্তে একটা ঢাল তালিফের হাতে তৈরি হয়ে গেল। রাক্ষসটার লোহার ধাতুর আঘাত অনায়াসে তালিফ ঢাল দিয়ে আটকে দিল। এরপর অন্য হাত দিয়ে সজোরে তাকে আঘাত করে ছুঁড়ে ফেলে দিল। তালিফ ভাসিলাকে উদ্দেশ্য করে বলল, তোরে কি এখানে নীরবতা পালন করার জন্য এনেছে? এটাকে কাবু কর তাড়াতাড়ি। ভাসিলা তার চোখগুলো কালো রং ধারণ করে ঠোঁটের দুই পাশ দিয়ে দুইটা সুচালো দাঁত বের করে এক লাফে রাক্ষসটার ঘাড়ে গিয়ে কামড় বসিয়ে চিৎকার করে এক টানে তার মাথা ছিঁড়ে ফেলল। রাক্ষসটার মাথাবিহীন দেহটা ফ্লোরে পড়ে গেল ধপাস করে। ভাসিলা মাথাটা হাতে করে রক্তাক্ত মুখে এসে তালিফের দিকে এগিয়ে দিয়ে বলল, আর কিছু? এমন দৃশ্য দেখে ফাদি আর সামিয়া ভয়ে হা করে তাকিয়ে আছে। লুবনা খানম যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এমন কিছু যে বাস্তবে হতে পারে এটা কল্পনার বাইরে। তালিফ রাক্ষসের মাথাটা হাতে নিয়ে বলল, তুইগুলো কিভাবে করস শাকচুন্নি? আয়েশা এগিয়ে এসে বলল, আমাদের তাড়াতাড়ি আতিশকে সাবধান করতে হবে, মনে আছে তো? তালিফ বলল, হ্যাঁ মনে আছে। কোথায় তোমার পাথর? আয়েশা ফাদিকে ডাক দিল, ফাদি এদিকে আয়, তবে তার আগে মেহমানদের বিদায় করা যাক। আয়েশা লুবনা খানম এবং সামিয়াকে সবকিছু বুঝিয়ে পাঠিয়ে দিল এবং বলে দিল এইসব বিষয় যেন কারোর সাথে শেয়ার না করে। এরপর জমির উদ্দিনকে পাঠিয়ে দেওয়া হলো মসজিদের ইমাম সাহেবকে সহিহ সালামতে পৌঁছে দিয়ে আসার জন্য। এখন পুরো ঘরে তালিফ, ভাসিলা, আয়েশা এবং ফাদি। তালিফ এগিয়ে গেল ফাদির দিকে আর তার বুকে হাত রেখে বলল, ডু ইউ ফিল এনিথিং? ফাদি বলল, এনিথিং তো জানি না, তবে এই পাথর আমার বুকে কিভাবে এলো সেটা এখনো বুঝতে পারিনি। আপনারা কারা? ওই রাক্ষসটাকে যে এইভাবে মারলো সে কে? আপু, তুই কিছু বলছিস না কেন? আয়েশা বলল, এইসব বোঝার মতো বয়স তোর এখনো হয়নি ভাই, শুধু এইটুকু জেনে রাখ, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না কখনো। এই বলে ফাদি কিছু বুঝে ওঠার আগেই আয়েশা ফাদির চেহারায় ফু দিল। ফুয়ের সাথে ধোয়ার মতো কিছু একটা ফাদির নাকে মুখে লাগলো। ফাদির চোখগুলো ঝাপসা হয়ে আসলো। ফাদি আওড়াতে আওড়াতে বলল, বড়াপু, তুই আমার গাঞ্জায় মুখ ছুঁড়ে মারলি? না সরি, তুই আমার ছুঁড়ে মারলি, গাঞ্জার মারলি মুখ। তালিব বলল, তুই আমার মুখে গাঞ্জা ছুঁড়ে মারলি এটা হবে। ফাদি চোখ বন্ধ করতে করতে বলল, টাইট। এই বলে ফাদি তালিফের বুকে ঢলে পড়ল। তালিফ ফাদিকে ধরে খাটে নিয়ে শুয়ে দিয়ে বলল, টাইট হবে না, রাইট হবে। ফাসিলা তাড়াতাড়ি এসে ফাদির টি শার্ট এক টানে ছিঁড়ে ফেলে বলল, কোথায় পাথর? বের করো এটা, আতিশ নিশ্চয়ই বিপদের কাছাকাছি আছে। তালিফ ভাসিলাকে থামিয়ে শান্ত হতে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমরা এখানে দায়রা বান্দা খেলতে আসিনি। আতিশ তোর প্রেমিক আর আমার ছোট ভাই, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না।
ভাসিলার আগে হনহনিয়ে চলে গেল সেখান থেকে। তালিব প্রথমে ফোন বের করে নাওফিকে টেক্সট করলো, প্রফেসর আমার কাছে কিছু একটা আছে তোমার জন্য, সালাম আর হাকিমকেও পাঠাও। এরপর আয়শাকে জিজ্ঞাসা করলো, এই পাথর তুমি কিভাবে ফাদির বুকে লুকিয়েছিলে? আয়শা বলল, আমি যেদিন পৃথিবীতে অবতরণ করি সেদিন কাকতালীয়ভাবে ফাদি সেখানেই ছিল। সে এয়ার জেটের কম্পনে সেখানে জ্ঞান হারায়। আমি জানতাম ওই পাথরের রেডিয়েশন ট্রেস করে রাজা গোট আমাকে খুঁজে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই পৃথিবীতে আসার পর সবার আগে পাথরটা এমন জায়গায় লুকাতে হতো যেখানে কেউ কখনো সন্দেহ করবে না এবং ট্রেস করাও সম্ভব হবে না। তালিব বলল, তারপর তুমি সেটা অজ্ঞান অবস্থায় পড়ে থাকা ফাদির বুকে লুকিয়ে দিলে। তুমি জানতে মানুষের রক্তে এক ধরনের অণু থাকে যেটা ওই পাথরের রেডিয়েশন খুব সহজেই গোপন করে রাখতে পারে। আয়শা বলল, ঠিক বলেছেন। আমি তাই করলাম এবং পরদিন ফাদির বাবা জমির উদ্দিনের সাথে সম্পর্ক বানিয়ে এই বাসায় চলে আসলাম, যাতে সবসময় আমার পাথরের আশেপাশে আমি থাকতে পারি। তালিব বলল, সব ঠিক আছে, তবে এটা বুঝতে পারছি না জিজা কেন এই পাথর নিতে চায়। দৃশ্য পরিবর্তন। আতিশ প্লাটুগ্রহের সেই দ্বীপে পৌঁছেছে যেখানে সকল মরিশরা এখন অবস্থান করছে। আতিশের সাথে ওই দুইজন সৈন্য আছে। আতিশ আশেপাশে তাকে বলল, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে এই নির্জন দ্বীপে কেন নিয়ে এসেছ? একজন বলল, সবাই হয়তো রাজদরবারে, বলেছিলাম না মাস্টার এসেছে, সবাই সেখানে অবস্থান করছে। আতিশ বলল, আচ্ছা বুঝলাম, আমার খুব দেখার শখ এই মাস্টারকে। আমাদের পৃথিবীতে মাস্টার বলতে আমরা বুঝি ঘটক ছাতা নিয়ে ঢিলাঢালা জামা পরে এক মধ্যবয়স্ক মানুষকে। এটা আবার কোন মাস্টার যে এত সম্মান তার? একজন সৈনিক বলল, আমিও দেখিনি, তবে শুনেছি তার অনেক শক্তি, সে চাইলে এই গোটা একটা সেনাবাহিনীকে হাতের ইশারায় শেষ করে দিতে পারে। আতিশ নাক ছিটকে বলল, ধুর মিয়া, চাপা মারা জায়গা পাও না নাকি? এমনভাবে তার প্রশংসা করছো মনে হচ্ছে একজন ভ্যাম্প। এক সৈন্য বলল, হ্যাঁ সে তো একজন ভ্যাম্প, কিন্তু তাকে সবাই মাস্টার নামে ডাকে। আতিশ আস্তে আস্তে বলল, এখন আবার বললো না যেন তার আরেকটা নাম হলো জিজা। সৈনিক আবার বলল, হ্যাঁ সত্যি, তার পৃথিবীতে নাম ছিল জিজা। তুমি এটা কি করে জানলে? আতিশ থমকে দাঁড়িয়ে ভয়ার্ত চোখ নিয়ে আস্তে আস্তে উল্টো দিকে ঘুরে ক্রন্দনরত চেহারা করে নিজের হাতে নিজে কামড় দিয়ে বলতে লাগলো, একটা মানুষের কয়টা নাম হয়? ভ্যাম্প জিজা কি কম ছিল নাকি? আবার মাস্টার লাগাইছে। আজকে মনে হয় মাস্টার আমার পাছার ছাল তুলে নেবে বিনা অনুমতিতে ক্লাসে প্রবেশ করার জন্য। পেছন থেকে সৈনিক বলল, কি হলো তোমার? ওইদিকে মুখ করে বিড়বিড় করে কি বলছো? আতিশ বলল, চুপ, টাকলার বাচ্চা টাকলা, এতক্ষণ ধরে খালি মাস্টার মাস্টার করে যাচ্ছিস। ভ্যাম্প বা জিজা বলে কি হতো? আমি সেখান থেকে ভেগে যেতাম। তালিব বস, তুমি কোথায়? এর মাঝে আতিশ দেখতে পেল একটু দূরেই তালিফের ছায়ামূর্তি ভেসে উঠেছে। আতিশ এটা দেখে দৌড়ে গেল তালিফের দিকে। ভাইয়া এসে গেছে, এখন আর আমার ভয় নেই। এই বলে আতিশ তালিফের ছায়ামূর্তি ভেদ করে অন্য পাশে চলে গেল আর অবাক হয়ে বলল, ভাইয়া এটা কি ছিল? তুমি মারা গেছো? ভূত হয়ে গেছো? দেখা গেল তালিফ ফাদির বুক থেকে শক্ত পাথর বের করে সেটা রেডিয়েশন প্লাটু গ্রহের রেডিয়েশনের সাথে কানেক্ট করে ছায়ার মতো সেখানে পৌঁছে গিয়েছে। তালিব বলল, আমি সশরীরে এখানে নেই আতিশ, তোকে তাড়াতাড়ি এই গ্রহ থেকে বের হতে হবে, জিজা সেখানে আছে। আতিশ তাড়াহুড়া করে বলল, ভাইয়া আমি তো এই মাত্র জানলাম ওই হালার পুত্রা মাস্টার মাস্টার করে আমার মাথা খারাপ করে দিয়েছে। আমি কি জানি নাকি জিজার নাম মাস্টার? তাহলে তো সেখান থেকে পালিয়ে যাই আমি। তালিব বলল, এখন কথা বলার সময় না, তাড়াতাড়ি ভাগ ওইখান থেকে। তখনই জিজার ভয়ানক কণ্ঠ, তালিব কেমন আছো তুমি? আতিশ কেঁপে উঠল জিজার কণ্ঠ শুনে। দেখা গেল একটু দূরে জিজা হাওয়ায় ভেসে আছে, চোখগুলো সম্পূর্ণ কালো রঙের, ঠোঁটগুলো কালো থেকে আরো কালচে। তালিফ কিছুক্ষণ ভয়ার্ত চোখে তাকিয়ে থেকে বলল, তুমি যা করছো সেটা বন্ধ করো জিজা, নাহলে খুব তাড়াতাড়ি তোমাকে পরিণতি ভোগ করতে হবে, যেমনটা ভোগ করেছিল তোমার মা সিলভিয়া। জিজা এক ঝটকায় এসে আতিশকে ধাক্কা মেরে নিচে আছড়ে ফেলে আতিশের বুকের ওপর পা রেখে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমাকে থামানোর মতো শক্তি তোমাদের নেই, আমি তোমাদের ধরা ছোঁয়ার বাইরে তালিফ, আমার আনুগত্য করো। আমি এখনো তোমার ওপর ধৈর্য ধরে আছি, আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে তোমার রানী ফারিস্তাও তোমাকে রক্ষা করতে পারবে না। আতিশের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে জিজার পায়ের চাপে। আতিশ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তালিফের দিকে। তালিফ রাগে কষ্টে চিৎকার করে বলল, তাহলে অপেক্ষা করো রানী ফারিস্তার ক্রোধের মুখোমুখি হওয়ার জন্য। জিজা অদ্ভুতভাবে হেসে বলল, রানী ফারিস্তা? গতবার তো ভাগ্যর জোরে আমার হাত থেকে বেঁচে গিয়েছে, সে এখন কোথায়? তাকে খোঁজার জন্যই তো আমি একের পর এক গ্রহে কবজা করছি। কোন গ্রহে লুকিয়ে আছে সে? আমি তার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। তালিব বলে, তাহলে অপেক্ষা করো। দৃশ্য পরিবর্তন। একটা সায়েন্স ল্যাব দেখতে পাই আমরা। কয়েকজন ডাক্তার বা সায়েন্টিস্ট সাদা পোশাকে সেখানে কিছু একটা নিয়ে গবেষণা করছে। এখানে বিভিন্ন কাচের জারের মাঝে ভিন্ন ভিন্ন রকম প্রাণী বুলবুলা ওঠা পানির মাঝে ডুবে আছে। একটা কাচের জারে নেকড়ের মাথা দেখা যায়, সে নিঃশ্বাস নিচ্ছে। এটা সেই নেকড়ে যাকে ফারিস্তা বধ করেছিল একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে।
অন্য একটা কাচের জারে সিংহের মাথা। এভাবে আমরা দেখতে পাই একটা কাচের জারে সেই মেয়েটাকে, যে মেয়েটা আয়েশাকে বাঁচিয়েছিল হিমা আর লিমার হাত থেকে। নিজেকে সে ভ্যাম্প বলে পরিচয় দিয়েছিল, সেও চোখ বন্ধ অবস্থায় পানিতে ডুবে ডুবে নিঃশ্বাস নিচ্ছে। সবশেষে একটা বড় কাচের জারে একটা মেয়ে মূর্তি দেখা যায়। পানিতে ভাসতে ভাসতে অন্যদিকে মুখ করে থাকায় তার চেহারা দেখা যাচ্ছে না। ঘুরতে ঘুরতে মেয়েটার চেহারা ধীরে ধীরে সামনে এলো এবং ধাপ করে চোখ মেলে তাকালো। সাথে তার কপালে ভেসে উঠল কালো রঙের একটা সাপের চিত্র। একজন সায়েন্টিস্ট এটা দেখে অবাক হয়ে বলল, ফারিস্তা, আমাদেরকে অতীতের এক দৃশ্য দেখানো হয় যেখানে জিজার ফারিস্তা পাইথন এবং জান্নাতকে কবরস্থ করার পর হাইওয়ের এক কালভার্টের উপর বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। কালভার্টটা ছোট্ট একটা খালের উপর নির্মিত। সময়টা তখন সন্ধ্যা ছুঁই ছুঁই। হাইওয়ের বুক চিরে ছুটে চলেছে একের পর এক বাস, ট্রাক আর প্রাইভেট কার। নীরবতা ভেঙে ফারিস্তা জিজার হাত ধরে বলল, আমি তোমাকে সবকিছু খুলে বলতেই চেয়েছিলাম, কিন্তু তুমি এখন অনেক ছোট, তাই ভেবেছিলাম আর একটু বড় হলে সবকিছু বলবো। জিজা মাথা উঁচু করে ফারিস্তার দিকে তাকে বলল, তার মানে তাইবা যা বলেছে সেটা সত্যি? ফারিস্তা বলল, তুমি এখন এসব জানার জন্য প্রস্তুত নাও, সময় হলে সবকিছু জানতে পারবে। মনে রেখো, আমি তোমার মা আর তালিফ তোমার বাবা। জিজা একটু মুচকে এসে বলল, সৎ মা সৎ বাবা, তাই না? ফারিস্তা বলল, অসৎ বাবা অসৎ মা আবার কেমন হয়? বাবা মা সবসময় সৎই হয়। আচ্ছা, একটা কথা বলো তো জিজা, তাইবার মুখে ওইসব কথা শোনার আগ পর্যন্ত তোমার কি কখনো মনে হয়েছে আমরা তোমার আসল বাবা মা নই? জিজা মাথা নেড়ে না সূচক জবাব দিল। ফারিস্তা বলল, তাহলে আমরা বাবা মা হিসেবেই সঠিকভাবে তোমার দায়িত্ব পালন করেছি। জিজা বলল, কিন্তু আমি জানতে চাই কি হয়েছিল, কেন তুমি আমার আসল মাকে মারলে? ফারিস্তা এবার বিরক্ত হয়ে বলল, তোমার আসল মাও আমি, নকল মাও আমি। তোমাকে বলেছি না এইসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এখন চলো এখান থেকে। এই বলে ফারিস্তা জিজার হাত ধরে টান দিয়ে হাঁটা দিতে চাইলে জিজা এক চুলো নড়ল না সেখান থেকে। পাথরের মতো শক্ত হয়ে বসে আছে মাথা নিচু করে। ফারিস্তা একটু ভরকে গিয়ে আরেকটু জোরে টান দিয়ে বলল, জিজা কি করছো তুমি? চলো আমার সাথে। জিজা এবার মাথা উঠালো আস্তে আস্তে। একটা প্রাইভেট কারের হেডলাইটের আলো এসে পড়ল জিজার চেহারায়। দেখা গেল জিজার চোখগুলো সম্পূর্ণ কালো রং ধারণ করেছে। রাগে তার পুরো চেহারা কাঁপছে। ফারিস্তা এটা খেয়াল করে একটু ভয় পেয়ে গেল। হাত ছেড়ে দিয়ে শান্ত গলায় ডাক দিল, জিজা ঠিক আছো তুমি? হঠাৎ জিজা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল এবং আস্তে করে বলল, আমি ঠিক আছি। বুঝলাম না কি হলো হঠাৎ করে। ফারিস্তা একটু নিশ্চিত হয়ে বলল, ওই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলো, ওটা তোমাকে বিরক্ত করছে। জিজা মাথা ঝাড়া দিয়ে ফিক করে এসে বলল, দেখো তো পড়েছে কিনা ওই বিষয়টা। ফারিস্তা হাসিতে বলল, ফাজিল মেয়ে, কয়েকটি উকুন পড়েছে মাথা থেকে। জিজা বলল, কবি বলেছে যে মেয়ের মাথায় উকুন নাই তার মেয়ে হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। ফারিস্তা আস্তে আস্তে বলল, তাই নাকি? তো এটা কোন কবি বলেছে শুনি? কবি জিজান্দ্রনাথ ঠাকুরই। জিজা বলল, ধুর, এটা তো পল্লী কবি কাজী নজরুল ইসলাম বলেছে। ফারিস্তা ভ্রুকুচকে বলল, কিন্তু আমি তো তালিফের কাছে শুনেছিলাম পল্লী কবির নাম জসিমউদ্দিন। জিজা বিড়বিড় করে বলল, ধরা খাওয়া যাবে না, তাহলে আবার শুরু করবে পড়ালেখা নিয়ে লেকচার। জিজা মুখ বাঁকা করে বলল, তালিফ তো পড়েছে ইঞ্জিনিয়ারিং নিয়ে, সে কিভাবে বুঝবে কোন কবির নাম কি? তোমারে বলদ পাইয়া যা ইচ্ছা তাই বুঝিয়ে দিছে, আমি যেটা বলছি সেটাই ঠিক। ফারিস্তা বলল, কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। তালিফ তো আমার কাছে ভুলভাল কিছু কখনো বলবে না। জিজা ভ্রুকুচকে বলল, তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? তোমার জামাইটা যে কোন লেভেলের ঢব্বাস তুমি জানো না। মুরগির পেছন থেকে ডিম চুরি করে নিয়ে যাবে, মুরগি টেরও পাবে না। ফারিস্তা হাসির সাথে ধমক দিয়ে বলল, চুপ থাক, ভাবছি আমি কয়েকদিনের পৃথিবীতে থাকবো, তালিফ ফিরে এলে আমি যাব। এখন তো জান্নাতও নেই, তোকে দেখাশোনা করার মতো তো কেউই নেই। জিজা মন খারাপ করে বলল, জানো মা, জান্নাত আন্টিকে আমি খুব জ্বালাতাম, তাকে ঠিকমতো ঘুমাতেও দিতাম না। রাত বেরাতে টিভির সাউন্ড বাড়িয়ে আমার সাথে আন্টিকেও জেগে থাকতে বাধ্য করতাম। খাবার সময় তার পাতের মাছ মাংস আমি খেয়ে নিতাম চালাকি করে, তার সুন্দর সুন্দর জামা ইস্ত্রি দিয়ে ফুটো করে দিতাম। এত বিরক্ত করার পরও জান্নাত আন্টি আমার উপর কখনো বিরক্ত হয়নি, কখনো আমার সাথে খারাপ ভাষা ব্যবহার করেনি। সে জানতো আমি তার কোনো ক্ষতি করব না কখনো, তবু আমার শক্তিকে ভয় পেত। তোমার পরে কেউ যদি আমাকে আগলে রাখতে পারতো সেটা ছিল জান্নাত আন্টি। দেখো না, আজ আমার সে আন্টি আর নেই, সাথে আমার সবচেয়ে ভালো বন্ধু পাইথনও নেই। সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছে আমার। জিজা নীলছে চোখ জোড়া পানিতে টলমল করছে। ফারিস্তা জিজার সামনে হাঁটু গেড়ে বসে চোখের পানি মুছে দিয়ে বলল, এই ব্রহ্মাণ্ডে কেউ চিরস্থায়ী না জিজা, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। নির্দিষ্ট একটা সময়ের পর আমাদের সবাইকে চলে যেতে হবে, কষ্ট পেও না, আমি তোমার সাথে সবসময় থাকবো। এই বলে ফারিস্তা হাত বাড়িয়ে দিল। জিজা আস্তে করে ফারিস্তার হাতে হাত রাখল। হঠাৎ করে জিজার কানে একটা অদ্ভুত কণ্ঠ ফিসফিস করে বলল, প্রতিশোধ, মাকে হত্যার প্রতিশোধ। দৃশ্য বর্তমানে ফিরে এলো।
আতিশকে পা ধরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে জিজা। রাজা গুড সহ সকল মরিস অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ কিছু বুঝতে পারছে না। আতিশ এখনো জ্ঞান হারায়নি। আবছা চোখে দেখতে পেল অনেক মরিস দাঁড়িয়ে আছে, সবাই কানাঘুষা করছে, কে এটা? মাস্টার তাকে এভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে কেন? কি হচ্ছে এখানে? আতিশ সীমার লিমাকেও দেখতে পেল সেখানে। হাত নাড়িয়ে জিজ্ঞাসা করলো, আরে তোরা এখানে, কেমন আছিস? জিজা আতিশকে ছুঁড়ে মারল। একটা ফাঁকে স্থানে গিয়ে আতিশ আছড়ে পড়ল ধুলোবালি উড়িয়ে। রাজা গোট এসে মাথা নিচু করে জিজ্ঞাসা করল, মাস্টার? সকল মরিষা আতঙ্কিত, কি হচ্ছে এখানে দয়া করে বলবেন? জিজা বলল, এই বিষয়টা থেকে আপনারা দূরে থাকুন রাজা গোট, এটা আমার পুরনো হিসাব, আগে জানতে দিন সে কেন এখানে এসেছে। এই বলে এক লাফে উড়ে গিয়ে জিজা আতিশের সামনে দাঁড়ালো আর বলল, এখানে আসার উদ্দেশ্য কি তোমার? আতিশ রক্তাক্ত মুখে কাশতে কাশতে বলল, একটু পানি একটু পানি হবে? জিজা প্রচণ্ড রেগে আতিশকে হাতের ইশারে উঁচু করে ফেলল আর বলল, আমার প্রশ্নের উত্তর দাও, এখানে কেন এসেছ? আতিশ থু করে মুখ থেকে রক্ত ফেলে বলল, প্রশ্ন পছন্দ না হলে আমি উত্তর দেই না। জিজা এবার তাচ্ছিল্যের হাসিতে বলল, আমার ডায়লগ আমার উপরই ছাড়ছ? আতিশও তাচ্ছিল্যের হাসিতে বলল, ভুল বললে, এটা তো আমাদের আদরের জিজার ডায়লগ ছিল, আর তুমি তো মাস্টার। একবার তাকে দেখো নিজের দিকে, রাগ আর প্রতিহিংসার আগুন তোমাকে কি বানিয়ে দিয়েছে। জিজা আতিশের কথা একটু থতমত খেয়ে গেল। এরপর শান্ত হয়ে আতিশকে ছেড়ে দিয়ে এক জায়গায় বসিয়ে নিজেও আতিশের পাশে গিয়ে বসল। তারপর বলল, তোমার বাবা মা অনাকাঙ্ক্ষিতভাবে এক ছিনতাইকারীর হাতে খুন হয়, আর তুমি তার বদলা নিতে শত শত ছিনতাইকারীর মৃত্যুর ঘাটে পৌঁছে দিয়েছ। তখন তুমি সঠিক ছিলে, আর আমি যখন আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সব রকম চেষ্টা করছি, তখন তুমি বলছো আমি ভুল করছি। এটা তো ঠিক না আতিশ। আতিশ এবার চুপ হয়ে গেল। তার কাছে এর জিজার এই কথার জবাব নেই। জিজা বলল, একটা কথা কি জানো, নিজের গল্পে আমরা সবাই সাধু। এই জন্যই কোন এক মহাপুরুষ বলেছিল, দোষ খোঁজার অভ্যাস থাকলে আয়নার সাহায্য নাও, দূরবীনের না। আতিশ এবার একটু এসে বলল, তোমার আর আমার প্রতিশোধে অনেক অমিল। আমি প্রতিশোধ নিয়েছি তাদের উপর যাদের আমি চিনতাম না, আর তুমি প্রতিশোধ নিচ্ছ তাদের উপর যাদের কলিজার টুকরা ছিলে তুমি, যারা তোমাকে আপন বাবা মায়ের চেয়েও বেশি ভালোবেসেছে। তোমার মতো জিনিসকে সোজা বাংলায় কি বলে জানো? যেই পাতে খায় সেই পাতেই মলমূত্র ত্যাগ করে। জি একটু হেসে বলল, সে যাই হোক, এখন তুমি আমাকে বলবে এখানে আসার উদ্দেশ্য কি তোমার? তালিফ যদি জানতো আমি এখানে কেন আছি, তাহলে নিশ্চয়ই তোমাকে এখানে একা পাঠানোর মতো বোকামি করতো না। তোমরা জানতে না আমি এখানে আছি, তাহলে তালিফ কেন পাঠিয়েছে তোমাকে? আতিশ আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, সবাই তাকিয়ে আছে, আমি এখানে কেন এসেছি সেটা তোমার কানে কানে বলছি, আসো। জিজা নিজের কানে গিয়ে দিলে আতিশ ফিসফিস করে বলল, গো টু হেল। জিজার আগে গজগজ করতে করতে আতিশের দিকে তাকালো। তখনই রাজা গোট এসে মাথা নিচু করে বলল, মাফ করবেন মাস্টার, আমার সীমান্তরক্ষী দুজন সৈনিকের কাছ থেকে জানতে পেরেছি এই ছেলেটা আমাকে কিছু বলার জন্য এখানে এসেছে। হয়তো আপনার কোনো ভুল হচ্ছে, সে আপনার জন্য বিপজ্জনক না, সে আমার মেহমান। জিজা আতিশের দিকে বলল, আচ্ছা তাহলে এই জন্য এসেছো তুমি? এবার জিজা রাজা গোটকে উদ্দেশ্য করে বলল, একটা কথা বলুন তো রাজা গোট, কেউ যদি এসে আপনার কাছে আমার নামে উল্টাপাল্টা কিছু বলে, আমার ব্যাপারে খারাপ কিছু রটায়, তাহলে তার পরিণাম কি হবে? রাজা গোট বলল, সাথে সাথে তার ধর থেকে মাথা আলাদা করে ফেলা হবে। আপনি আমাদের মাসিহা, আমরা আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। জিজা এবার সুন্দর করে হেসে আতিশের দিকে তাকিয়ে বলল, তাহলে এখন বলো রাজা গোটকে তুমি কি বলতে চাও? আতিশ মনে মনে বলল, বলার জন্য বাকি রাখছিস কি? এখন যদি আমি বলি তুই নিজেই দাবানলের মূল হতা, তাহলে উল্টা আমার মাথা যাবে। আতিশকে চুপ থাকতে দেখে রাজা গোট বলল, কি হলো, বলছো না কেন? তুমি নির্ভয় বলো, আমি এই গ্রহের রাজা। আতিশ এবারও মনে মনে বলল, ঘন্টার রাজা আপনি, আমি যা বলতে চাই তার পরিণাম আমার মাথা কাটা যাবে, কিচ্ছু বলবো না আমি। জিজা বলল, বেচারা মনে হয় ভুলে গেছে কি বলতে হবে। ঠিক আছে, মনে হলে বলো, এখন বিশ্রাম নাও, তোমাকে আমার দরকার। তোমার সাহায্যই আমি রানী ফারিস্তাকে আত্মপ্রকাশ করতে বাধ্য করব। এই বলে জিজার রাজা সেখান থেকে চলে গেল। আতিশ বিড়বিড় করে বলল, রানী ফারিস্তার মুখোমুখি হবে তাই না? মনে হচ্ছে মৃত্যুর জন্য খুব তাড়াহুড়া করছো তুমি। এদিকে রাজা গোট জিজাকে বলল, কোথায় আপনার অনুসারী? এখনো তো আসলো না পাথর নিয়ে। জিজা বলল, এতক্ষণে তো পৌঁছে যাবার কথা, কোনো বিপদ ঘটল না তো? দৃশ্য পরিবর্তন। ছাদে দুইজন দুই কোণে বসে আছে চিন্তার ভাঁজ কপালে নিয়ে, ভাসিলা এবং তালিফ। ভাসিলা পাগল প্রায় কান্না জড়িত হিংস্র কণ্ঠে তালিফকে বলল, ভাইয়া আমরা কি এখানে বসে থাকবো? এভাবে আতিশকে মেরে ফেলবে, দয়া করে আমাকে ওই গ্রহে যাওয়ার অনুমতি দাও, আমি জিজার মুখোমুখি হব। তালিফ শান্ত গলায় বলল, না এটা হবে না, তুমি কোনোভাবেই জিজার মুখোমুখি হতে পারবে না, তবে নিশ্চিত থাকো সে আতিশকে মারবে না। ভাসিলা হনহন করে হেঁটে তালিফের সামনে এসে বলল, তুমি এতটা নিশ্চিন্ত কিভাবে? তালিফ বলল, কারণ আমি দেখেছি জিজাকে, সে জানে আতিশকে আটকে রাখলেই ফারিস্তা আত্মপ্রকাশ করবে।
সে ফারিস্তাকে চায়, আর ওই রাক্ষসের কাটা মাথা সালাম এবং হাকিম এসে নিয়ে গেছে। নাফি সেটা দিয়ে যে যার প্রধান ঘাঁটি খুঁজে বের করবে। ওয়াসিলা বলল, তাহলে এখন রানী ফারিস্তার আত্মপ্রকাশের সময় হয়ে এসেছে। তালিফ কিছু বলতে যাবে এমন সময় তালিফের ফোনে একটা মেসেজ আসলো। তালিফ ফোন বের করে মেসেজটা পড়ে এক রহস্যময় হাসিতে বলল, ফারিস্তার চোখ খুলেছে। ওয়াসিলা প্রচণ্ড খুশি হয়ে তালিফকে ঝাপটে ধরে বলল, এটার জন্য অপেক্ষা করছিলাম ভাইয়া। তালিফ তাড়াতাড়ি করে ওয়াসিলাকে ছাড়িয়ে দিয়ে বলল, ছাড় ছাড় আমাকে, এভাবে আঠার মতো লেগে যাস কেন? ওয়াসিলা বলল, সরি ভাইয়া, খুশির ঠেলায় কন্ট্রোল করতে পারিনি। এখন তাহলে জিজের সাথে আমাদের চূড়ান্ত কোমাবিলা শুরু হবে। তালিফ বলল, কোমাবিলা না রে, মোকাবিলা। আর আগে দেখতে হবে ফারিস্তার ফিজিক্যাল কন্ডিশন কেমন। সে প্রায় মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে। এর মাঝে আয়শা 3 কাপ চা নিয়ে হাজির হলো। তালিফকে 1 কাপ দিয়ে ওয়াসিলার দিকে 1 কাপ এগিয়ে দিল এবং নিজে 1 কাপ রাখলো। ওয়াসিলা বলল, আমি চা খাই না। আয়শা বলল, তাহলে কি খাও? ওয়াসিলা বলল, সেটা জানি না, তবে চা তো না। আয়শা ওয়াসিলার কাপটা হাতে নিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ ধরে রাখলো। তারপর চোখ খুলে সেটা ওয়াসিলার হাতে দিয়ে বলল, এটা নিশ্চয়ই তোমার পছন্দ হবে। ওয়াসিলা দেখলো কাপে এখন চায়ের বদলে তাজা রক্ত। ওয়াসিলা একটু হেসে বলল, তুমি কিভাবে বুঝলে এটা আমার পছন্দ? আয়শা বলল, তুমি যখন এই রাক্ষসের মাথা আলাদা করছিলে তখনই বুঝতে পেরেছি চা খেলে তো এত হিংস্রতা আসে না। নিশ্চয়ই তুমি রক্ত খাও। ওয়াসিলা মুচকি হেসে রক্তের কাপে চুমুক দিল। তারিফ চায় চুমুক দিয়ে বলল, এটা নতুন কি? রক্ত তো সব মেয়েই খায়। আয়শা বুরকুচকে বলল, এই আবার কেমন কথা? তারিফ বলল, তাহলে শোনো, এক লোক শতবার রক্ত ডোনেট করার পর ব্লাড ব্যাংক থেকে তাকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছিল। সাথে ওই লোকের স্ত্রীকেও অ্যাওয়ার্ড দেওয়া হলো। স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমাকে কেন অ্যাওয়ার্ড দেওয়া হলো? কর্তৃপক্ষ তখন বলেছিল, আপনি নেহি পিয়া তবে তো হামনে লিয়া। ওয়াসিলা নাক ছিটকে বলল, এসব আজগুবি কথাবার্তা তুমি কই পাও? আয়শা বলল, এগুলো আজগুবি কথা না, বৈজ্ঞানিক কথা। মশাদের মাঝে শুধু স্ত্রী মশাই রক্ত পান করে, আর সিংহ যখন শিকার করে তখন রক্তের দিকে ফিরেও তাকায় না। অপরদিকে সিংহী যখন কোনো শিকার করে তখন 1 ফোঁটা রক্তও রাখে না, সব চিঠি পুটে খেয়ে নেয়। ওয়াসিলা মুখ বাঁকা করে বলল, আমি তো ভুলে তোমাদের মতো সায়েন্টিস্টদের মাঝে চলে এসেছি। তারিফ তখন বলল, আমাদের এখন ল্যাবে যেতে হবে। ফারিস্তার ফিজিক্যাল কন্ডিশন পরীক্ষা করে তাকে ল্যাব থেকে বাইরে আনতে হবে। অতি তাড়াতাড়ি জিজাকে থামাতে হবে। দৃশ্য পরিবর্তন। ভোর 5টা। নাফি ফজরের নামাজ পড়ে মাথায় টুপি আর সাদা পাঞ্জাবি পরে হাঁটতে বের হয়েছে। দেখা গেল কলেজের অনেক স্টুডেন্টও সকালে হাঁটতে বের হয়েছে। তারা সবাই নাফিকে দেখে হাত উঠিয়ে গুড মর্নিং প্রফেসর বলছে। নাফিও সবার সাথে সৌজন্যমূলক হাসি দিয়ে গুড মর্নিং বলছে। হাঁটা শেষে বাসায় এসে পাঞ্জাবি টুপি খুলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে এক চিৎকার করে নাফি তাড়াহুড়া করে বের হয়ে গেল। তারপর রাগান্বিত কণ্ঠে ডাকতে লাগলো, সালাম, হাকিম, এটা কোন ধরনের কাজ? আজকে তোদের এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। দৃশ্যমান হলো সালাম আর হাকিম। একজন বসে আছে নাফির পড়ার টেবিলে, আর একজন চিত হয়ে শুয়ে আছে খাটে। নাফি দাঁত কটমট করে বলল, ওটা বয়রে নিয়ে আয়। হাকিম শোয়া থেকে উঠে হাঁটতে হাঁটতে ওয়াশরুমে গেল। দেখা গেল সেই রাক্ষসের মাথাটা এনে কোমরের ভেতরে রেখে দিয়েছে। হাকিম মাথাটা নিয়ে বেরিয়ে এসে বলল, আমাদের কোনো দোষ নাই, সালাম জিগাইছে এটা কই রাখবো। সালাম কয় মাথায় রাখ। পরে আমি রাখছি। তো ওটা কি সালামের মাথা? হাকিম বলল, একটু কাত হয়ে দেখুন ওস্তাদ, কোমট আর সালামের মাথা দেখতে একই। নাফি একটু কাত হয়ে সালামের দিকে তাকিয়ে বলল, আরে সত্যি তো, একদম হুবহু মিলে গেছে। সালাম এক লাফে উঠে নাক ছিটকে বলল, ওস্তাদ আপনি ওই বলদের সাথে তাল মেলাচ্ছেন? এই বলদে আসার সময় আমারে বলতো ওই রাক্ষসের মাথার ওজন কয় কেজি হবে? আমি হাতে নিয়ে বললাম 5 কেজির মতো তো হবেই। এই বলদ কয় সঠিক উত্তর। এখন বাকি পথ তুই এটা টেনে নিবি। নাফি বলল, তাহলে এখানে বলদ কি হলো? সালাম একটু মাথা চুলকে হাকিমের দিকে তাকিয়ে বলল, ওরে হাকিম মা, তার মানে তুই আমারে দিয়া মাথা টানায় আনার জন্যই ওই ওজন গেম খেলছিলি? হাকিম বলল, এখন আর চিল্লায় লাভ কি? যা বলদ হতা তো হয়ে গেছিস, চিল্লায় মার্কেট ফান যাইব? নাফি বলল, হয়েছে, এবার এটা নিয়ে আমার গোপন কক্ষে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। সালাম বলল, ওস্তাদ এই বিদ ঘুটে মাথাটা দিয়ে আমাদের কাজ কি? হাকিম বলল, মুড়িঘণ্ট করে খাবো। নাফি বলল, তোদেরকে আমি যেতে বলেছি কিন্তু, আর একটা কোনো কথা শুনলে তোকে 2টার মাথারে মুড়িঘণ্ট বানাবো। সালাম বলল, তাড়াতাড়ি চল হাকিম, ওস্তাদ ফর্মে আসতেছে। এই বলে সালাম আর হাকিম রাক্ষসের মাথা নিয়ে চলে গেল একটা গোপন কক্ষের দিকে। নাফি ওয়াশরুমে গিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে কল ছেড়ে মুখে পানি ছুঁড়ে মারল কয়েকবার। তারপর বেসিনের উপর 2 হাত দিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকেই নিজে বলল, এখন 2টা কাজ করতে হবে। যে যার প্রধান ঘাঁটি খুঁজে বের করা, আর হলো লালচে আলো বিশিষ্ট একটা বদ্ধ ঘরে স্টার সার্কেলের মাঝে বসে আছে নাফি। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলির সবার নিচে কর্তা চাপ দিয়ে ধরে অন্য হাতে তাবিজ নিয়ে চোখ বন্ধ করে কিছুটা জপ করছে।
পেছনে আসন করে চোখ বন্ধ করে বসে আছে সালাম আর হাকিম। নাফির সামনে বড় একটা পিতলের থালাতে সেই রাক্ষসের মাথাটা রাখা আছে, যা থেকে এখনো টুপটুপ করে কালো তরল ঝরছে। সালাম এক চোখ খুলে হাকিমের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা আমরা এভাবে বসে আছি কেন? হাকিম এক চোখ খুলে সালামের দিকে তাকিয়ে বলল, কারণ ওস্তাদ এভাবে বসে আছে তাই আমরাও বসে আছি। সালাম বলল, আচ্ছা তার মানে ওস্তাদ যা করবে আমরাও তাই করব? তাহলে ওস্তাদ তো বিয়ে করছে, আমরা কেন করছি না? হাকিম বলল, কারণ এখন আমাদের বিয়ের বয়স হয়নি, বড় হয়নি, তারপর বিয়ে করব। সালাম বলল, আরে আমি শুনছি বিয়ে করতে হলে বড় হওয়া জরুরি না, খাড়া হওয়া জরুরি, মানে নিজের পায়ে। হাকিম চোখ বড় বড় করে তাকে বলল, শেষে কভার করে দিয়েছিস, না হলে আমি জায়গা মতো চলে গিয়েছিলাম। নাফি চোখ বন্ধ অবস্থাতে বলল, তোদের দুজনে ফিসফিসানি আমার বিরক্ত করছে, চুপচাপ বসে থাক। সালাম বলল, বুঝলাম না, আমাদের বিয়ের কথা উঠলে ওস্তাদ সবাই বিরক্ত হয়ে ওঠে। হাকিম বলল, কারণ বিয়ে জিনিসটাই বিরক্তিকর, হতাশার চরম পর্যায়ে চলে গেলে মানুষ বিয়ে করে। হঠাৎ বিকট একটা শব্দ হলো, দেখা গেল পিতলের থালায় রাখা রাক্ষসের মাথাটা কাঁপছে আস্তে আস্তে। নাফি চোখ খুলে পেছনে তাকিয়ে, সময় হয়েছে, এই মাথাটা যার, সে নিশ্চয়ই জিজার প্রধান ঘাঁটিতে অবস্থান করছে একদিনের জন্য হলেও। আমি তার মৃত মস্তিষ্ক জীবিত করেছি, এখন আর মস্তিষ্কে চলা রেডিয়েশন অনুসরণ করে তোরা দুজন যাবে জিজার প্রধান ঘাঁটিতে। সেখানে কতজন সৈনিক আছে? নজরদারি এবং নিরাপত্তা কেমন? কোনো গোপন পথ আছে নাকি সেখানে প্রবেশ করার? সবকিছু এসে আমাকে জানাবি। সালাম চুটকি বাজে বলল, এটা তো আমাদের বাম হাতের কাজ, আমরা 5-6 দিনের মাঝে আপনাকে সবকিছুর খোঁজখবর নিয়ে জানিয়ে দেব। নাফি বলল, তোর 5-6 দিন বা তার চেয়ে বেশি সময় নিতে পারিস, কিন্তু আমি তোদেরকে মাত্র 1 দিনের সময় দিলাম, এর মাঝে আমার সবকিছু জানাতে হবে। হাকিম বলল, সালাম তাহলে মনে হয় বাম হাতে কাজ হবে, ডান হাতেও ব্যবহার করতে হবে, চল কাজে লেগে পড়ি। সালাম বলল, আরে আগে কাটা মাথার কাঁপুনি থামান ওস্তাদ, ওর মনে হয় শীত লাগছে, ওর একটু কানটুপি পরাই দেন। নাফি বলল, কাজ শেষ হওয়ার আগে এটা কাঁপতে থাকবে, ওর মস্তিষ্ক মনে করছে যে এখনো জীবিত, তাই তার প্রথমে একজন আরেকজনের হাত ধরে চোখ বন্ধ করে ওর কপালে অন্য হাত রাখ, ওর মস্তিষ্ক তোদেরকে পৌঁছে দিবে জিজার প্রধান ঘাঁটিতে। সালাম আর হাকিম নাফির কথা মতো একে অপরের হাত ধরে কাটা মাথার কপালে হাত রাখতেই প্রচণ্ড জোরে একটা ঝটকা লাগলো, ধুম করে দুজন অদৃশ্য হয়ে গেল। এরপর নাওফি একটা রহস্যময় হাসি দিয়ে কাটা মাথার দিকে এগিয়ে গেল হাঁটু দিয়ে ঘেটে হেঁটে। রাক্ষসের মাথা থেকে তার একটা চোখ উপড়ে নিল হাত ঢুকিয়ে, চোখের কালো মণিটা হাতের তালুতে রেখে অদ্ভুতভাবে বলল, এখন আমার দ্বিতীয় কাজ করা যাক। দৃশ্য পরিবর্তন, জিজা চিন্তিত অবস্থায় বসে আছে অনুসারীর পাথর নিয়ে আসার অপেক্ষায়। একটু দূরে আতিশ একটা গাছের সাথে হেলান দিয়ে বসে আছে চোখ বন্ধ করে, আর মনে মনে বলছে, আমি যদি ভ্যাম্প হতাম তাহলে জিজার মতো এসব ফালতু কাজ করে সময় নষ্ট করতাম না, সারাদিন পাখির মতো আকাশে উড়ে বেড়াতাম আর মানুষের মাথায় হাগু করে দিতাম। মাঝে মাঝে 2-1টা এরোপ্লেন জোর করে মাটিতে নামিয়ে নিয়ে আসতাম আর সবাইকে বলতাম এটা ক্রাশ হতে নিয়েছিল উপরে, আমি বাঁচিয়েছি সবাইকে। তারপর আমি পুরো শহরের হিরো হয়ে যেতাম, সরকার আমাকে মেডেল দিত, মানুষ আমাকে দেখলেই বলতো, ওই দেখ সুপার হিরো যাচ্ছে, আমার সাথে সেলফি নিত। এসব ভেবে আতিশ ঘুমন্ত অবস্থায় মুচকে মুচকে হাসছে। তখন একটা কণ্ঠ শুনতে পেল, জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? আতিশ আস্তে করে চোখ খুলে দেখলো হিমা আর লিমা দাঁড়িয়ে আছে সামনে। আতিশ আবার চোখ বন্ধ করে বলল, স্বপ্ন জেগে জেগেই দেখতে হয়, ঘুমে গেলে তো নিজের আত্মাই নিজের শরীরে থাকে না। হিমা বলল, তোমাদের আত্মা খুব দুর্বল প্রজাতির, সামান্য ভয় পেলেই তোমাদের আত্মা শরীর ত্যাগ করার জন্য ছটফট শুরু করে। আতিশ বলল, তাই নাকি? আমরা দুর্বল প্রজাতির, তাহলে তোরা পৃথিবী থেকে মার খেয়ে পালিয়ে আসলি কেন? এই বলে আতিশ ধাপ করে চোখ খুলে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা একটা কথা বলতো, তোদেরকে কে মেরেছিল? ভাসিলা তো সেখানে অনেক পরে গিয়েছিল, তার আগে কে গিয়েছিল? লিমা বলল, তার কথা চিন্তা করলেও আমাদের শরীর কাঁপে, দেখতে বাচ্চা হলেও সে একটা শক্তিশালী পিশাচ, আমাদের কোনো শক্তি তার বিরুদ্ধে কাজে আসেনি। আতিশ বলল, বুঝলাম সে তোদেরকে সাবান ছোড়া ধুইছে, কিন্তু তোরা কি তার নাম জানতে পেরেছিস? হিমা বলল, সে তার নাম ভ্যাম বলেছিল, হয়তো মাস্টারের যমজ বোন। আতিশ এটা শুনে খুশি হয়ে অন্যদিকে মুখে বিড়বিড় করে বলল, তার মানে ভ্যাম জীবিত এখনো? তালিব ভাই আমার কাছে অনেক কিছুই গোপন করেছে, অবশ্য গোপন করাই ভালো, আমার চামড়ার মুখ দিয়ে যা ইচ্ছা তা বের হয়ে যায়। তখনই পেছন থেকে জিজা বলল, ভ্যাম জীবিত? আতিশ ভরকে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চামড়ার মুখ দিয়ে আবার বেইমানি করলি আমার সাথে, জিজা শুনে ফেলেছে। এবার আস্তে আস্তে পেছনে ঘুরে জিজাকে অগ্নিশর্মার চোখে তাকিয়ে থাকতে দেখে আতিশ ভয় বলল, আমার দিকে এভাবে দেখার কিছু নেই, আমি জানতাম না সে জীবিত। জিয়া দাঁত কটমট করে বলল, এটা সম্ভব না, আমি তাকে নিজের হাতে মেরেছিলাম, সে আমার সামনে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, সে কিভাবে জীবিত থাকতে পারে? আতিশ বলল, তুমি তো রানী ফারিস্তাকেও মেরেছিলে, সে যদি জীবিত থাকতে পারে তাহলে ভ্যাম কেন পারবে না? জিজা লিমা আর হিমাকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি নিশ্চিত সে নিজেকে ভ্যাম বলে দাবি করেছিল? লিমা মাথা নাড়িয়ে বলল, আমরা নিশ্চিত, সবকিছু ভুলে গেলেও তার ওই নীল চোখের চাহনি আর শেষে ভ্যাম বলাটা
আমরা কখনোই ভুলতে পারবো না। জিজা কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ল। কিছু একটা ভাবতে লাগলো। আতিশ গুনগুন করে গান গেয়ে উঠল, পতন হবে কতদিনে আমার মনের আশারও শনে। জিজা চোখের ইশারায় একটা লোহার চেয়ার উঠিয়ে এনে আতিশকে বাড়ি মেরে ফেলে দিল আর বলল, গানের শব্দ পরিবর্তন করা আমার পছন্দ না। আতিশ নিচে মুখ থুবড়ে পড়ে বিড়বিড় করে বলল, রাগ উঠছে ভ্যাম জীবিত শুনে, এমন দোষ আমার গানের হয়েছে। এর মাঝে একজন দৌড়ে এসে মাথা নিচু করে বলল, মাস্টার, গোসমে ধরা পড়েছে। আমরা বুঝতে পারি রাক্ষসের নাম ছিল গোসমে। এটা শুনে জিজা প্রচণ্ড রেগে ঝাঁঝালো কণ্ঠে বলল, গোসমে কিভাবে ধরা পড়ে? ওই ভিনগ্রহে এত শক্তি নেই যে গোসমেকে হারিয়ে দিবে। কে করেছে এটা? তখন সে মাথা নিচু করে বলল, দুর্ভাগ্যবশত সেখানে আপনার চিরশত্রু তালিব পৌঁছে গিয়েছিল ভাসিলাকে সাথে নিয়ে। ওই ভিনগ্রহী তাদেরকে কোথাও পেয়েছে জানি না, তবে এটা নিশ্চিত গোসমের মাথা আলাদা হয়ে গিয়েছে। জিজা হনহনিয়ে হেঁটে এয়ারজেটের দিকে যেতে লাগলো আর কর্কশ গলায় আতিশের দিকে ইশারা করে বলতে লাগলো, এটাকে নিয়ে আসা আমাদের। আর রাজা গোট, আপনি অপেক্ষা করুন, এবার আমি নিজে সেই পাথর নিয়ে হাজির হব প্লাটো গ্রহ রক্ষা করতে। রাজা গোট বলল, আপনার উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে মাস্টার, আমরা আপনার জন্য অপেক্ষা করব। জিজা এয়ারজেটে উঠে গেল, আতিশকেও সাথে নিয়ে নিল। চোখের পলকে ছু মেরে উড়ে গেল এয়ারজেট। সকল মরিশরা উপরে তাকিয়ে আছে। রাজা গোট সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা কেউ নিরাশ হবে না, মাস্টার খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং আমাদের গ্রহ রক্ষা করবে। দেখা গেল হিমা আর লিমা একসাথে দাঁড়িয়ে আছে বুকে হাত বেঁধে। হিমা বলল, আমার কেন জানি এই মাস্টারকে সন্দেহ হচ্ছে। তার মাঝে কিছু একটা ঘাপলা তো আছে। তার চাহনি, তার কথাবার্তা সবকিছু কেমন রহস্য সৃষ্টি করে। তার মুখের কথা আর চোখের কথা আমি কোনো মিল খুঁজে পাইনি। লিমা বলল, তোর সাথে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তোকে খুব মনে পড়বে রে আমার। একা একা কিভাবে থাকবো আমি তোকে ছাড়া? হিমা অবাক হয়ে বলল, কি আবল তাবল বলতেছস? আমার কিছু হয়নি তো। লিমা হিমার মাথায় একটা থাপ্পড় মেরে বলল, রাজা গোট যদি শোনে তুই মাস্টারের ব্যাপারে এসব কথা বলেছিস, তাহলে তোর মাথা আলাদা করে ফেলবে ধর থেকে। এসব কথা বলে নিজের মাথাটাকে বিপদে ফেলিস না। হিমা একটু হেসে বলল, তোর কাছে বলতে তো সমস্যা নেই, তবে যাই বলিস না কেন, ওই মাস্টার কিছুটা একটা গোপন করেছে। লিমা বলল, শোন, যার এত শক্তি, এত বড় সাম্রাজ্য, এত গ্রহ যার আয়ত্তে, তার কিছু না কিছু গোপনীয়তা থাকা স্বাভাবিক। কোনো বুদ্ধিমান শাসক কখনো তার পরিকল্পনার পুরো অংশ সবাইকে জানায় না, কারণ আশেপাশে সহচররূপী বিশ্বাসঘাতকরা ওত পেতে বসে থাকে। দৃশ্য পরিবর্তন। তালিফ এবং ভাসিলা নিজেদের বাসায় ফিরে এসেছে। তালিফ এগিয়ে গেল দেয়ালে ঝুলিয়ে রাখা ফারিস্তার বড় পেইন্টিংয়ের দিকে। ভাসিলা চলে গেল একটা বুক শেডের দিকে, যেটাতে একই রকম দেখতে অনেকগুলো বই রাখা আছে সারিবদ্ধভাবে। সবগুলো বই দেখতে কালো রঙের কভারে আবদ্ধ। ভাসিলা গিয়ে বুক শেডের ৫ম নাম্বার বইটা হালকা ধাক্কা দিল। ওইদিকে একটা শব্দ হলো। দেখা গেল ফারিস্তার পেইন্টিংটা মাঝখান থেকে ভাগ হয়ে দুই দিকে সরে গিয়ে একটা দরজা বের হয়ে এলো। দরজার উপরে পুটলির মতো কিছু একটা বাধা। এটা মূলত জিজার নজর থেকে এই বদ্ধ কক্ষের অস্তিত্ব গায়েব করে দেওয়ার জন্য ঝুলানো হয়েছে। দরজার একপাশে ফেসলকের স্ক্যানার লাগানো। তালিফ তার চোখ স্ক্যানারে রাখলো। চোখ স্ক্যান করে শব্দ হয়ে এলো, ওয়েলকাম, ইউ আর ইন। তালিফ দরজা ধাক্কা দিল। পেছন পেছন ফাসিলাও সেখানে প্রবেশ করলো। এটাই ছিল সেই ল্যাব। আশেপাশে কয়েকজন সায়েন্টিস্ট কাজ করছে তাদের। তালিফকে দেখে একজন সায়েন্টিস্ট এগিয়ে এলো। তার নাম তারেক হাসান। তারেক এসে তালিফকে জানালো সে শুধু একবারের জন্য চোখ খুলেছিল। তালিফ সায়েন্টিস্ট তারেক হাসানের সাথে কথা বলতে বলতে এগিয়ে গেল ফারিস্তার কাচের জারের দিকে। ভাসিলা ঘুরে ঘুরে সবগুলো কাচের জার দেখছে। সে ভ্যাম্প মিটার জারের সামনে গিয়ে একজন সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করলো, সে কি এখনো প্রস্তুত না পুরোপুরো? একজন সায়েন্টিস্ট বলল, না, সে এখনো সূর্যের আলো বেশিক্ষণ গায়ে নিতে পারে না। তার চিকিৎসা চলছে এখনো। কয়েকদিন আগে তালিফ স্যারের কথাতে শুধু তাকে বাইরে যেতে দিয়েছিলাম। সেদিনও সে বেশ দুর্বল হয়ে ফিরে এসেছিল। ভাসিলা ভাবতে লাগলো অতীতের কিছু কথা, যখন সে নিজেও সূর্যের আলো গায়ে মাখতে পারত না। সূর্যের আলোতে মৃত অবস্থায় পড়ে থাকত। রাত হলেই শুধু নিজেকে প্রবেশ করাতে পারত। আরও ভাবতে লাগলো সামরনের কথা। যদি সামরন তাকে আত্মাদান না করত, তাহলে এখনো হয়তো সেই অভিশাপ নিয়েই বেঁচে থাকতে হতো। এদিকে তারিফ আর তারেক দাঁড়িয়ে আছে ফারিস্তার জারের কাছে। ফারিস্তা চোখ বন্ধ করে পানির মাঝে ডুবে আছে। তালিফ হাত কাচের জারের উপর হাত বুলিয়ে বলল, খুব তাড়াতাড়ি তুমি বেরিয়ে আসবে, সময় ঘনিয়ে এসেছে। তারেক পাশ থেকে বলল, একটা জিনিস জেনে আপনি খুশি হবেন স্যার। রানী ফারিস্তা যখন চোখ খুলেছিল তখন তার কপালে সেই কালো সর্প চিহ্ন ফুটে উঠেছিল। তালিফ খুশি হয়ে বলল, তার মানে আমাদের ধারণা এবং গবেষণা সঠিকভাবে এগোচ্ছে। আমি ফারিস্তাকে ভ্যাম্পের চেয়ে দ্বিগুণ শক্তিশালী করার পরিকল্পনা করেছি, আর সেটার খুব কাছাকাছি আমরা। তখন ভাসিলা এসে বলল, ভাইয়া, আতিশের কি হবে? তালিফ বলল, আমি কিভাবে বলবো? আল্ট্রাসাউন্ড করলে বোঝা যাবে কি হবে। ভাসিলা বলল, ভাইয়া, মজা করছো কেন? আমি কিন্তু সত্যি সত্যি আতিশকে নিয়ে চিন্তিত।
আর তুমি গুরুত্বই দিচ্ছ না বিষয়টা। জিজা যে কোনো কিছু করতে পারে। তালিফ সায়েন্টিস্ট তারেককে বলল, বাকি প্রসেসগুলো তাড়াতাড়ি সম্পন্ন করা চাই, আমাদের হাতে সময় খুব কম। এই বলে তালিফ ভাসিলার কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল, দেখ বোন, আমি সবকিছুতে গুরুত্ব দেই, শুধু চাপ নেই না, সবসময় রিল্যাক্স থাকি। অতিরিক্ত চাপ নিলে সহজ কাজও কঠিন হয়ে যায়। আতিশকে জিজা কিছু করবে না। সে এতক্ষণে নিশ্চয়ই খবর পেয়েছে আমরা তার পাঠানো সহচরের মাথা কেটে ফেলেছি এবং প্রফেসর যে রাক্ষসের মাথা দিয়ে তার ঘাঁটি খুঁজে বের করবে সেটাও জিজা জানে। তাই সে প্লাটো গ্রহ ছেড়ে তৎক্ষণাৎ প্রধান ঘাঁটির উদ্দেশ্যে রওনা হবে। আতিশকেও তার সাথে নিয়ে যাবে সেখানে। এখন প্রফেসরের কাছ থেকে খবর পাওয়ার অপেক্ষায়। আমরা জিজার প্রধান ঘাঁটিতে আক্রমণ করব, তার অস্তিত্ব শিকড়ে থেকে উপড়ে ফেলব। ভাসিলা বলল, মাস্ট প্ল্যান। কিন্তু তুমি এইসব বিষয়ে এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছো? তালিফ একটু হেসে বলল, এক্সপেরিয়েন্স। দৃশ্য পরিবর্তন। দেখা গেল আয়েশা তার পোষা বিড়াল টিকটকি নিয়ে খাটের উপর বসে আছে, বিছানার চাদরে চুপচুপ রক্তের দাগ। আয়েশার হাতে সেই পাথরটা, সেটা সম্পূর্ণ রক্তে ভেজা। হঠাৎ টিট্টু মানুষের কণ্ঠে বাচ্চাদের মতো বলল, আর কতদিন আমাকে বিড়াল রূপে থাকতে হবে মা? আয়েশা রক্তাক্ত পাথর হাতে বিছানায় বসে আছে। দৃশ্য চলে গেল একটু আগে। আয়েশা ফাদির রুমের দরজা হালকা ফাঁক করে দেখল ফাদির এখনও জ্ঞান ফিরেনি। আয়েশা রুমে প্রবেশ করলো ধীরে ধীরে, বিনা শব্দ করে ফাদির পাশে গিয়ে বসলো। ফাদি দিকে খুব মায়াবী দৃষ্টিতে তাকিয়ে মাথার চুল হাত বুলিয়ে দিয়ে বলল, তো দায়িত্ব শেষ ভাই, এখন তারা এই পাথর হাসিল না করা অব্দি থামবে না।